গল্পের শুরুতেই আমাদের মেন লিড চাও আমাদের ফিমেল লিড সাউতোর কাছে জানতে চাই সে কি ইউনিভার্সিটিতে ভর্তির ফর্ম ফিল আপ করেছে কিনা। সাউতো বলে না, তার বাবা রাজি নন। চাও বলে কেন তারা রাজি না, তাদেরকে বুঝিয়ে বলছো না কেন। সাউতো বলে কিন্তু তুমি আমাকে বকাবকি কেন করছো। চাও বলে কারণ আমি চাই আমরা একই ভার্সিটিতে ভর্তি হই, আমি তোমাকে সব সময় দেখতে চাই। এত বছর সাথে থেকে আমরা অনেক সময় নষ্ট করেছি, তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। এরপর আমাদের 3 বছর পেছনের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি তারা ছোটবেলার বন্ধু। এখানে সাউতো তার পরীক্ষার কার্ড তার বাবা মাকে দেখায়, যেখানে তার নিজের মা তাকে বকছিল কারণ চাও প্রথম স্থানে ছিল আর তার নাম্বার ছিল 29 নাম্বার, তাও আবার 30 জনের ভেতরে। তারপর চাও বলে যে শরীর খারাপের জন্য একজন ছাত্রী পরীক্ষা দেয়নি। এই কথা শেষ হওয়ার আগে সাউতো তার মুখ বন্ধ করে দেয়, যার কারণে তার মা আরো বেশি রেগে যায় এবং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। তখন সে চাওয়ের সাথে তাদের বাসায় চলে যায়, যেখানে চাওয়ের মা তার থেকে সাউতোকে বেশি ভালোবাসতেন। এর মানে সাউতোর মা বাবা চাওকে আর চাওয়ের মা বাবা সাউতোকে বেশি ভালোবাসতো। তারপর সাউতো চাওয়ের কম্পিউটারে ড্রামা দেখতে বসে পড়ে, কিন্তু চাও তাকে দেখতে দেয় না। সাউতো তাকে অনেক রিকোয়েস্ট করে, তারপর সে বলে ঠিক আছে, কিন্তু তোমার আমাকে বড় ভাই ডাকতে হবে। কিন্তু তারা দুজন মারামারি করতে থাকে। সাউতো বলে তুমি ছোটবেলায় ঠিক ছিলে, আমাকে বোন বলে ডাকতে। চাও বলে তোমার উচ্চতা আর তোমার বুদ্ধি এটা দেখায় না যে তুমি আমার বড়। তখনই তার বাসায় লিংল্যাং নামের একটা মেয়ে আসে, যে চাওয়ের ক্লাসমেট ছিল, আর সে এখানে কুকিজ দেওয়ার বাহানা করে শাওয়ের সাথে দেখা করতে আসে। কিন্তু সে এখানে সাউতোকে দেখে জ্বলতে থাকে এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কেন। তখন সাউতো বলে আমাদের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা ভাই বোনের মতো, ওর পরিবার আমার নিজের পরিবারের মতোই। তারপর লিংল্যাং চলে যায়। চাও সাউতোকে বলে লিংল্যাং এর মতো মেয়ের রেজাল্ট তোমার থেকে ভালো। সাউতো জিজ্ঞেস করে তুমি কি করে জানলে। চাও বলে কারণ তোমার স্থান সব থেকে শেষে। পরের সিনে তারা দুজন একসাথে স্কুলে যাচ্ছিল। কিছুদিন পর চাওয়ের মায়ের জন্মদিন ছিল, তাই তারা ভাবছিল গিফটে কি দিবে। চাও সাউতোকে বলে গতবার সারপ্রাইজ দেওয়ার চক্করে রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছিলে তুমি, তাই দয়া করে আমরা যেন বেঁচে থাকি তাই কোনো সারপ্রাইজ প্ল্যান করো না। তুমি তাকে সাধারণভাবে শুভেচ্ছা জানালে সে অনেক খুশি হবে। নেক্সট সিনে সাউতো তার ক্লাসে পৌঁছে যায়, যেখানে তার বান্ধবী জিয়াং তাকে বলে কিছুদিন ধরে কিছু বদমাশ ছেলেরা স্কুলের ছেলেদের তাদের সাইকেল ভেঙে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। সাউতো বলে এটা তো অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। তারপর জিয়াং ক্লাসে মোবাইল বের করে তার ক্লাসে ছবি দেখতে থাকে। তখনই পেছন থেকে ক্লাস টিচার এসে তার ফোন নিয়ে নেয়। শাস্তি স্বরূপ বলে তার ফোন ফাইনাল এক্সামের পরে পাবে। ক্লাস শেষ হওয়ার পর জিয়াং সাউতোকে বলে আজকে তাকে তার এক বন্ধুর সাথে দেখা করতে হতো, কিন্তু ফোন ছাড়া আমি তার সাথে যোগাযোগ করব কিভাবে। যদি আমি তার সাথে দেখা না করতে পারি তাহলে তারা আমাকে ফ্রেন্ড গ্রুপ থেকে বের করে দিবে। তখন সাউতো তার ফোন বের করে তাকে দিয়ে দেয়। অন্যদিকে চাও স্কুল ছুটির পর তার বন্ধুদের সাথে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করে আর সাউতোকে SMS করে দেয় যে সে যেন বাসায় একাই চলে যায়, তার আসতে দেরি হবে। কিন্তু ফোন তো সাউতোর কাছেই ছিল না। তারপর যখন সে স্কুল ছুটির পর তার সাইকেল বের করতে যায়, তখন সে দেখে চাওয়ের সাইকেল সেখানে পড়া অবস্থায় ছিল আর তার সামনে কিছুটা রক্ত পড়েছিল। সে ভাবে যে বদমাশ ছেলেগুলোর দল চাওকে আবার টার্গেট বানিয়েছে কিনা, এজন্য সে চাওকে খুঁজতে আশেপাশে বের হয়ে যায়। তারপর সিন শিফট হয় আর চাও বাড়ি ফিরে আসে, যেখানে তাদের বাবা মা গেম খেলছিল। তখন সে দেখলো সাউতো ঘরে ফেরেনি। সে তাকে কল দিল, কিন্তু জিয়াং তাকে বলে যে তার ফোন তাকে দিয়ে দিয়েছে। তখন চাও তাদের বলে সাউতো তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, আমি তাকে আনতে যাচ্ছি। তারপর সে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে এক দোকানদার বলে কিছুক্ষণ আগেই এখানে এসেছিল এবং সে তাকে বলে যে সে 3টে ছেলের সাথে ওদিকে গেছে অনেক খোঁজার পর অবশেষে সে তাকে ওই ছেলেদের সাথে দেখে ফেলে, যাদের সাথে ঝগড়া করতে দেখা যায়। কিন্তু সামনে গিয়ে জানতে পারে তারা খাবার ভাগাভাগি নিয়ে ঝগড়া করতেছিল। পরের সিনে চাও আর সাউতো ঘরে পৌঁছেছিল, যেখানে চাও সাউতোর চুল মুছতে মুছতে বলে এরপর আর এভাবে রাতে ঘোরাঘুরি করবে না, সোজা ঘরে চলে আসবে। সাউতো বলে আমি তো তোমাকেই খুঁজতেছিলাম।
আমার মনে হলো তুমি বিপদে আছো। তারপর চাও ছোটবেলার এক মুহূর্তের কথা মনে করলো, যেখানে তার বাবা তার ফ্যামিলি ছেড়ে চলে গিয়েছিল। তখন শাও তো তাকে সান্ত্বনা দিচ্ছিল যে সে সবসময় তার সাথে থাকবে এবং তাকে রক্ষা করবে। তখন চাও বলে, আমাদের দুজনের ভাগ্য একই, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না। তখন কথা ঘুরিয়ে বলে, মানে আমার মা আমাকে মেরে ফেলবে তোমার যদি কিছু হয়ে যায়। তারপর দুজন একই টাওয়াল ভাগ করে নেয়। তারপর চাওকে বলে, এভাবে কি দেখছো? তারপর সে তাকে বসিয়ে দেয় এবং বলে, তুমি আমার থেকে বড় দেখাও, এটা আমার পছন্দ না। এরপরে সিনে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেখানে শাওতোর জন্ম হয়। তার জন্মের 30 দিন পরে চাওয়ের জন্ম হয়, কিন্তু জন্মের পর থেকেই সে কাঁদেনি। এই জন্য তার বাবা মা ভাবে সে বোবা কিনা। কিন্তু যখন শাওতোর মা চাওকে শাওতোর কাছে নিয়ে যায়, তখন শাওতো কান্না করতে থাকে এবং চাওও কান্না করতে শুরু করে। আর এর কারণে চাওয়ের মা শাওতোকে পছন্দ করতে শুরু করে। আর যখন শাওতো কথা বলা শিখছিল, তখন তার মুখ থেকে প্রথম বাক্য বাবা মা না চাও হয়েছিল। তারপর তারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং শাওতো চাওকে তার ছোট ভাই মনে করত আর সব সময় তাকে রক্ষা করার চেষ্টা করত, কিন্তু ভুলবশত সে তাকেই বেশি কষ্ট দিত, যার কারণে ছোটবেলা থেকে চাও তাকে বড় বোন মানত না আর সব সময় বিরক্ত হতো। তারপর সিন শিফট হয় বর্তমানে, যেখানে হান নামের একজন ছাত্র দারুণ স্টাইলে স্কুলে প্রবেশ করে এবং সেখানে উপস্থিত মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যখন চাও সামনে দিয়ে যায়, তখন সেই মেয়েরা চাওকে লাইন মারা শুরু করে। হান এতে বিরক্ত হয় এবং উৎসাহের সাথে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু চাও তাকে উপেক্ষা করে আর শাওতোকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার ক্লাসমেট নাকি? জানি না কেন তোমার ক্লাসের সবাই এমন পাগলের মতো আচরণ করে। পরের দিন শাওতোর ক্লাস টিচার এসে বলে যে আজকে ক্লাস কমিটির সদস্য নির্বাচন করা হবে। অন্যদিকে চাওয়ের ক্লাস টিচার তাদের বলে এই সপ্তাহে এটি তাদের ক্লাস ডিউটি। অন্যদিকে শাওতোর ক্লাসে বিনোদনের ইনচার্জ লিংল্যাংকে বানানো হয়। এরপর ক্লাস মনিটরের জন্য টিচার হান আর ভ্যানকে বেছে নেন, যেখানে হান অনেক বড় বক্তৃতা দেয়, যার কারণে সবাই বিরক্ত হয়ে যায়। অন্যদিকে ভ্যান শুধু এতটুকু বলে যে একজন ক্লাস মনিটর হিসেবে আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, দয়া করে আমাকে ভোট দিবেন। এত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়াতে সবাই খুশি হয়ে তাকে ভোট দেয় আর সে মনিটর হয়ে যায়। কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। জিয়াং বলে, এর মুখে না থেকে সুখের ছায়া, না থেকে দুঃখের ছায়া, এর কি ফেস প্যারালাইসিস আছে? অপরদিকে চাওয়ের ক্লাসমেট জিনল্যান তার স্বাস্থ্যবিধি ডিউটির শিডিউল চাওয়ের বন্ধুর সাথে পরিবর্তন করে নেয়, যাতে সে চাওয়ের সাথে সময় কাটাতে পারে। অপরদিকে দায়িত্ব শৃঙ্খলার ইনচার্জ হানকে বানানো হয়, স্টাডি ইনচার্জ এক মোটা ছেলেকে বানানো হয় এবং শাওতো শারীরিক সুস্থতার ইনচার্জ হয়ে যায়। পরের সিনে শাওতো তার সহপাঠীদের সাথে মাঠ পরিষ্কার করছিল, যেখানে জিয়াং তাকে টিচারের অফিস থেকে ফোন চুরি করে নিয়ে আসার জন্য সাহায্য চায়। সে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যার কারণে শাওতো ফোন নিয়ে আসার জন্য রাজি হয়ে যায়। তখনই এখানে চাও আর জিনল্যান আসে, যেখানে সে বলে তোমরা ডিপার্টমেন্ট ঠিকমতো পরিষ্কার করছো না। একজন স্বাস্থ্যবিধি ইনচার্জ হওয়ার কারণে আমি তোমার ডিপার্টমেন্টের পয়েন্ট কাটতে পারি, কিন্তু সে শুধু মজা করতেছে, প্রকৃতভাবে ঝড়ে পড়া পাতার পয়েন্ট কাটা যায় না। তখনই তাদের গাছের সাথে ঝুলে থাকা একটি নোংরা ব্যাগ নজরে আসে। চাও বলে যদি সেটা ওখানে থাকে তাহলে তো পয়েন্ট কাটাই যায়। এজন্য শাওতো আর জিয়াং ওই ব্যাগ সরানোর অনেক চেষ্টা করে। লাঠি দিয়ে না পারায় শাওতো গাছে উঠে পড়ে। গাছে উঠে সে ব্যাগ সরিয়ে নেয়, কিন্তু তার প্যান্ট ফেটে যায়। এটা দেখে চাও অনেক দ্রুত আড়াল করে আর তার জ্যাকেট তাকে পরিয়ে দেয়, যার কারণে কিনলেন কিছুটা বিরক্ত হয়। এতক্ষণ শাওতো পরিষ্কার করার দায়িত্ব পেয়েছে বলে সে তার মাকে বোঝাচ্ছিল যে পরিষ্কার থাকা কতটা জরুরি। আর রান্নাঘরে তার মা বলে এটা ঠিক করে পরিষ্কার করো, ওটা পরিষ্কার করো। এতে বিরক্ত হয়ে তার মা তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। তারপর সে তার বাবার সামনে নোংরা দেখে তার বাবাকেও বিরক্ত করা শুরু করে দেয়। তখন সে তাকে ঘর থেকে বের করে চাওয়ের বাড়িতে পাঠিয়ে দেয়, যেখানে চাওয়ের মা তার সাথে মজা করতে শুরু করে।
যেখানে চাও তার সাথে মজা করতে শুরু করে, তখন শাওতো বিরক্ত হয়ে বলে, আমি তোমার রুমও চেক করব। কিন্তু চাওয়ের রুম একদম পরিষ্কার ছিল, অনেক খুঁজেও সে কোনো নোংরা খুঁজে পেল না। কিন্তু এর জন্য সে একটি বক্স খুঁজে পায়। চাও বলে ওটাকে খুলো না, কিন্তু ও খুলে ফেলে যেখানে হলিউডের কিছু বোল্ড মুভির সিডি ছিল। চাও তো তার মাকে ডাকার আগে চাও তার চোখ মুখ বন্ধ করে দেয় আর বলে, এসব আমার না, আমার এক বন্ধুর। চাও তো বলে, হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি আমার মুখ তখনই বন্ধ করব যখন তুমি আমাকে সাহায্য করবে। তারপর আমরা দেখি সে টিচারের কাছ থেকে জিয়াংয়ের ফোন চুরি করার জন্য চাওয়ের কাছে সাহায্য চাই। এর জন্য বিরতির সময় তারা চুপি চুপি অফিসে ঢুকে পড়ে আর টিচারের টেবিলে ফোন খুঁজতে থাকে। তখনই সেখানে হান এসে পড়ে। তখন শাওতো তাকে চুপ করে থাকতে বলে, তারপর মোবাইল খুঁজতে থাকে। তখন আমরা দেখি তাদের ক্লাস টিচার তো সেখানেই ঘুমাচ্ছিল আর শাওতো ফোন পেয়ে গিয়েছিল। তারপর টিচার বলে, তোমরা তিনজন এখানে কি করছো? তখন চাও বলে, আমি একটি পয়সা খুঁজে পেয়েছিলাম, সেটাই দিতে এসেছিলাম। এর কারণে সে তো বেঁচে যায়, কিন্তু বেচারা হান আর শাওতো ফেঁসে যায়। টিচার শাওতের কাছ থেকে ফোন কেড়ে নেয় এবং শাস্তি স্বরূপ তাদের মাঠে দৌড়াতে বলে, যেখানে অন্য এক টিচার এসে বিষয় জানতে চায়। তখন তিনি বলেন, তারা দুজন এমন বিশ্বস্ত বন্ধু যে তাদের সহপাঠীর জব্দ করা ফোন ফিরিয়ে দেওয়ার জন্য আমার অফিস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর তারা দুজন এসে টিচারের কাছে ক্ষমা চায় যে তারা আর দৌড়াতে পারছে না। তখন টিচার বলে, ঠিক আছে, তোমাদের দুজনকে ক্লাস কমিউনিটির ইনচার্জ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর দুজনকে 1000 শব্দের সমালোচনা লিখতে বলে। যেখানে হান একটি দরখাস্ত দেখিয়ে বলে সে ফোন চুরি করার জন্য যায়নি, সে এই দরখাস্ত জমা দিতে গিয়েছিল। আর এখানেই আমাদের পার্ট 1 শেষ হয়ে যায়। পার্ট 2 এর শুরুতে দেখি যে হান বলে, আমি এই দরখাস্ত জমা দেওয়ার জন্য গিয়েছিলাম, আমি ফোন চুরি করতে যাইনি। এতে হানও বেঁচে যায়, এখন শুধু শাওতো রয়ে যায়। এখন যেহেতু শাওতোকে ক্লাস কমিটির সদস্য থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন তাকে পর পরিষ্কার পরিচ্ছন্ন ডিউটিও করতে হবে না। যখন সে ঘরে যায় তার বাবা মা দেখতে পায় সে সারা রুমে ময়লা ফেলে রেখেছে। তার মা তাকে বকাবকি করে এবং ঘর পরিষ্কার করতে বলে আর আপেলের একটি বক্স চাওয়ের বাড়িতে দিয়ে যেতে বলে। তারপর শাওতো চাওকে বলতে থাকে, তুমি একজন বিশ্বাসঘাতক, এখন আমি সারা পৃথিবীকে জানিয়ে দিব তুমি চুপি চুপি কি দেখো। তখন চাও তার বান্ধবীর ফোন দেখিয়ে বলে, এখন কি বলবে? শাওতো তাকে রিকোয়েস্ট করে ফোন দিয়ে দেওয়ার জন্য। চাও বলে ঠিক আছে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই চাও টিচারের অফিসে ফোন চাওয়ার জন্য যায়, এটা বলে যে ফোনটি তার। টিচার জেনে যায় যে ফোনটি তার নয়, কিন্তু সে তাকে ফোনটি দিয়ে দেয়, কিন্তু তার পরিবর্তে তাকে সমালোচনা লিখতে বলে। তখন সে তাই করছিল, কিন্তু এখন শাওতো ডাস্টবিনে একটি খাওয়া সিগারেটের অংশ দেখতে পায়। ও চাওকে বলে, তাহলে তুমি এখন সিগারেটও খাওয়া শুরু করেছো? কিন্তু সিগারেট দেখে তো চাও নিজেই অবাক ছিল। পরের দিন চাওয়ের মা তাকে কত চিকন হয়ে গেছে, তুমি বেশি করে খাও না কেন এসব বলছিল। তুমি বেশি করে খাওয়া দাওয়া করো যেন তুমি শাওতোকে রক্ষা করতে পারো, কারণ আজকাল অন্যায় অত্যাচার অনেক বেড়ে গেছে। চাও বিরক্ত হয়ে বলে, ওকে রক্ষা করার কি প্রয়োজন? গুন্ডাদের থেকে তো ওর মধ্যে বেশি এনার্জি থাকে। আবার বলে, কাজের প্রেসারে তুমি অনেক রাত পর্যন্ত বাহিরে থাকো, তাহলে আমি তোমাকে নিতে যাব, একলা আসা বিপজ্জনক হতে পারে। কিন্তু তার মা এই বিষয়ে তাকে ভাবতে বারণ করে। আর এইখানে চাও খেয়াল করে তার মা আজকে অনেক সেজে গুজে কাজে যাচ্ছে। পরের দিন শাওতো স্কুলে যাওয়ার সময় দোকান থেকে একটি ভবিষ্যৎ বিশ্লেষণের কাগজ কিনে নেয়। ক্লাসে গিয়ে সে সবার ভাগ্য দেখতেছিল, যেখানে লিংলাং জিজ্ঞাসা করে চাওয়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে। শাওতো বিশ্লেষণ করে বলে শুধুমাত্র একজন বান্ধবী। তারপর সে নিজেরা চাওয়ের সম্পর্কে দেখতে থাকে, যেখানে আসে তারা দুজন হ্যাপি এনিমি। তারপর চাওয়ার হানের সম্পর্কে মিড অ্যান্ড হ্যাভেন বলে। এরপর সেখানে টিচার চলে আসে আর লিংলাংয়ের কাছে প্রশ্ন করে, যার উত্তর লিংলাং দিতে পারে না, তাই তাকে টিচার ক্লাস থেকে বের করে দেয় এবং সে বিচার জিয়াং অ্যান্ড শাওতো পড়ছে না, তাই স্যার তাদের তিনজনকে ক্লাস থেকে বের করে দেয়। তখনই সামনে দিয়ে চাও তার বন্ধু এবং জিংলাং যাচ্ছিল। চাওকে দেখে শাওতো তার মুখ ঢেকছিল। চাও ওর কাছে এসে বলে, তুমি এত বোকা যে বইও উল্টো করে ধরে আসো। তারপর তারা তিনজন চলে যায়। তারপর জিয়াং বলে, জিনল্যান আর চাওয়ের জুটি অনেক সুন্দর, তাই না? শাওতো বলে, হ্যাঁ, জিনল্যান কত সুন্দর। তারপর জিনল্যান চাওকে প্রশ্ন করে, ওই মেয়েটা কে? চাও বলে, ও আমার প্রতিবেশী।
তখন শাও তো চাও আর জিংলংয়ের ভাগ্য বিশ্লেষণ করার কথা ভাবে, কিন্তু কিভাবে করবে? জিংলংয়ের জন্মদিন কারোর কিছু জানা ছিল না। পরের সিনে স্কুল ছুটি হওয়ার পরে চাও দেখে তার মাকে কে যেন নিতে এসেছে। শাও তো বলে মাইন্ড করো না, হয়তো কোনো বন্ধু হবে। পরের সিনে চাওয়ের মা তাকে বলছিল তুমি এখন বড় হয়ে গেছো, তাই তুমি এখন তোমার জীবনে তোমার ইচ্ছে মতো কাটাতে পারো। তারপর সে তাকে ছেড়ে সেই লোকের কাছে চলে যায়, কিন্তু এটি তো চাওয়ের দুঃস্বপ্ন ছিল। শাও তো বলে আমি জানি তুমি স্বপ্ন দেখতেছিলে, আর তাকে চকলেট খেতে দেয়। তারপর সে বাড়িতে যায়, যেখানে সে একই গাড়ি দেখতে পায়। ঘরে পৌঁছে সে তার মাকে বলে এত রাতে একলা ঘরে ফেরা ঠিক নয়, আমি তোমাকে আনতে যেতে পারবো। তার মা বলে না, আমার অফিসের কলিগ আমাকে ঘরে পৌঁছে দেয়। তারপর প্রশ্ন করে কেউ যদি তোমায় কষ্ট দেয় তোমার ভালোর জন্য, এমন করার জন্য তার কাছে যদি কারণ থাকে, তাহলে তুমি কি তাকে মাফ করে দিবে? চাও বলে যদি কেউ আমার ভালো চায় তাহলে সে কখনোই আমায় কষ্ট দিবে না, আর যদি সে আমাকে কষ্ট দেয় তাহলে সে আমার ভালো চাইবে না। তারপর সে দেখে তার হাতে নেম প্লেট লাগানো। এটা শাওতোর কাজ ছিল, যখন সে শুয়েছিল তখন তাকে নেম প্লেট লাগিয়ে দিয়েছিল। চাও তাকে বলার জন্য কল দেয়, যেখানে শাওতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে ফোন কেটে দেয়। আর অন্যদিকে তার বাবা মা তাকে দেখে অবাক হয়ে বলে এ পড়াশোনা নিয়ে কবে থেকে সিরিয়াস হলো? কিন্তু আমরা দেখতে পাই সে পড়াশোনার বাহানায় সে ম্যাগাজিনটি পড়ছিল, যেখানে ছিল এই মাস তার জন্য সুখের ছিল। বিশেষ করে পরীক্ষা, এই জন্য সে বেশি পড়ালেখা করেও না। পরীক্ষার পর সে এই আত্মবিশ্বাসে ছিল যে তার রেজাল্ট ভালো আসবে। পরের সিনে চাও এবং শাওতো চাওয়ের মায়ের জন্মদিনের জন্য গিফট কিনতে যায়, যেখানে শাওতো তাকে গয়নার দোকানে নিয়ে যায়, যেখানে স্টাফ বলে যে তাদের সেখানে অফার চলছে। যদি তুমি 10টির ভেতরে 8টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে 20% ডিসকাউন্ট পাবে, আর যদি 10টি প্রশ্নের উত্তরই সঠিক হয় তবে 40% ডিসকাউন্ট পাবে। তারপর সেখানে শাওতোর ভঙ্গি দেখে চাও সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছিল, কিন্তু সর্বশেষ প্রশ্নটি বাবাকে নিয়েছিল, যার কারণে শাওতো এড়িয়ে যায় এবং বলে 20% ডিসকাউন্টে ঠিক আছে। স্টাফ চাওকে বলে তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কেমন ডিজাইন দেখতে চাও? শাওতো বলে না না, আমরা তো ভাই বোন। এরপর শাওতো অনেকগুলো ডিজাইন পছন্দ করে, কিন্তু চাওয়ের পছন্দ হয় না। তারপর আমরা দেখি যে চাও তার মাকে কানের দুল গিফট করে আর জানতে চাই যে ওই লোকটি তোমার জন্মদিনে কেন আসলো না। তার মা বলে তুমি কি তার সাথে দেখা করতে চাও? চাও বলে জানি না, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। সিন শিফট হয়, আমরা দেখতে পাই যে পরীক্ষার রেজাল্ট বোর্ডে টাঙানো হয়, আর এইবার ফার্স্ট হান হয়েছিল এবং সেকেন্ড চাও, আর সব সময়ের মতো শাও তো যে কোনোভাবে পাস হয়েছিল আর কি। সে চাওকে বলে মাকে কিছু বলো না, আমি আমার রিপোর্ট কার্ড দেখাবো না, না হলে তারা আমাকে মেরে ফেলবে। চাও বলে এরকম হবে না, কারণ মার্ডার করা তো অন্যায়। এখন দুজনই ঘরে পৌঁছে যায়, যেখানে শাও তো চাওকে কিছু বলতে দেয় না, কারণ শাও তো ভয়ে ছিল চাও যদি কথা বলতে বলতে তার রেজাল্টের কথা বলে ফেলে সেজন্য। কিন্তু আমরা দেখি শাওতোর রিপোর্ট কার্ড কে যেন তার বাসায় পৌঁছে দেয়, আর এটা দেখে তার মার মুখ রাগে লাল হয়ে যায়। পরের সিনে শাওতো লিংল্যাংকে বলে তুমি কি পাগল নাকি? আমার রিপোর্ট কার্ড আমার ঘরে পৌঁছে দেওয়ার কি দরকার ছিল? লিংল্যাং বলে আমি কি কোনো ভুল কাজ করেছি? তুমি এত ভালো রেজাল্ট করেছো, সবাইকে জানানোর দরকার ছিল। শাওতো বলে চাওয়ের এই ধরনের ব্যবহার একদম পছন্দ না। অন্যদিকে জিংল্যাং চাওকে একটা ওয়ালেট গিফট করে, এটা বলে যে সে তাকে পড়াশোনা অনেক সাহায্য করেছে, কিন্তু চাও তার গিফট ফিরিয়ে দেয়। কিন্তু জিংল্যাং বলে এখন যখন তুমি গিফট নিয়ে নিয়েছো তখন তুমি এটা রেখে দাও বা তোমার আব্বুকে দিয়ে দাও। বাবার কথা শুনে সে বিরক্ত হয়ে বলে আমার প্রয়োজন নেই। চাওয়ের এক বন্ধু এসে বলে কোনো ব্যাপার না, এটা আমি রেখে দিচ্ছি। অপরদিকে জিওগ্রাফি ক্লাস হচ্ছিল, যেখানে টিচার বলে এইবার পরীক্ষায় হান আর চাও সব থেকে বেশি নাম্বার পেয়েছে। তারপর তিনি পড়ানো শুরু করেন, যেখানে শাওতো আর জিয়াং পড়া বাদ দিয়ে বইয়ের ভেতরে আঁকাউকি করছিল। এটা দেখে জিওগ্রাফি টিচার দুজনের নামে ক্লাস টিচারের কাছে বিচার দেয়, যেখানে তাদের টিচার বলে তোমরা বইয়ের মধ্যে আঁকছিলে কেন? তারপর তারা খুশি হয়ে অনেক কিছুই বলছিল। তারপর টিচার তাদেরকে অনেক কথা বলে এবং ওয়ার্নিং দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। তারপর একজন টিচার বলে এদের সিট পরিবর্তন করা দরকার, আরেকজন টিচার বলে সব ক্লাসে এমন স্টুডেন্ট থাকবেই, সিট পরিবর্তন করলে এদের কিছুই হয় না, এজন্য যারা ভালো স্টুডেন্ট তাদের দিকে খেয়াল রাখা দরকার। মিস শাও বলে এমন নয় যে যারা খারাপ রেজাল্ট করে তারা সবসময়ই খারাপ করবে, এই দুজন মেয়ে অনেক স্মার্ট, কিন্তু তাদের সিট আলাদা করে দেওয়া হয়। নেক্সট সিনে তাদের সিট যখন পরিবর্তন হয়, যেখানে আমরা দেখি জিয়াংয়ের ডেস্কমেট ভ্যান হয় আর শাওতোর ডেস্কমেট হয় হান।
শাওত বলে আমি জানি তোমার কেমন লাগছে একজন ব্যাক বেঞ্চার মেয়ের সাথে বসতে। হান বলে আমার ডেস্ক পার্টনার যেমনই হোক না কেন পরীক্ষায় প্রথম আমাকে হতেই হবে, কেউ আটকাতে পারবে না। শাওত বলে তাহলে তুমি দুঃখী কেন? আর তখন সে হানের একটি নোট বই দেখে যেখানে চাওয়ের আগে যেতে হবে এমন কিছু লেখা ছিল। হান বলে আমার স্বপ্ন চাওকে হারানো। শাওত বলে তুমি সত্যি কি চাওকে দেখে এত জ্বলো? ওইদিকে জিয়ান ভ্যানের সাথে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় কারণ ভ্যান তাকে পাত্তাই দিচ্ছিল না। তারপরের সিনে শাওত স্বপ্ন দেখতে থাকে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে আর মনস্টার তাদেরকে আক্রমণ করছে। আর সে আর চাও দৌড়াচ্ছিল। তারপর সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে আর চাওকে কল করে তার স্বপ্নের কথা বলে, যেখানে চাও বলে তুমি ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। কিন্তু শাও তো অনেকটা বাচ্চাদের মতো কান্না করছিল। চাও তাকে বোঝায় দুনিয়া শেষ হবে না আর তাকে কাহিনী শোনাতে থাকে আর শাও তো আবার ঘুমিয়ে পড়ে। নেক্সট সিনে চাওয়ের মা তাদের জন্য জামা কাপড় আনে। চাওয়ের মা বলে দুজনের জামা কাপড়ের মধ্যে রাবিটের চিহ্ন আছে। রাবিট শাও তো অনেক পছন্দের ছিল কিন্তু চাও একদমই পছন্দ করতো না। শাও তো চাওকে বলে কাল এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এক কাজ করা যাক আমরা দুজনে একই ড্রেস পরবো। একসাথে জন্মাতে পারিনি তো কি হয়েছে, একসাথে মরতে তো পারবো। চাও বলে বাচ্চাদের মতো কথা বলো না, আমি সব পরবো না। তখন সে ভুলে চাওয়ের ব্যাগ নিয়ে চলে যায়। যখন চাও দ্বিতীয় ব্যাগটি দেখে সেখানে মেয়েদের কাপড় চোপড় ছিল তখন সে লজ্জা পেয়ে যায় আর বলে তুমি আমার কাপড় নিয়ে যাচ্ছিলে। তারপর শাও তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে জিয়াং একটি নোবেল বই পড়ে কান্না করছিল আর ভ্যানের থেকে টিস্যু পেপার চায়। তারপর বলে না থাক, তুমি তো আবেগহীন মানুষ, তোমার কাছে কি টিস্যু পেপার থাকবে নাকি? তখন ভ্যান তাকে টিস্যু পেপার দেয়, যার পর থেকে জিয়ানের বকবক শুরু হয়ে যায় আর তাকে বলে তুমি আমার আর সবার সাথে ভালোভাবে কথা কেন বলো না? যেখানে ভ্যান বলে কারণ আমি ভালো হতে চাই না। এটা শুনে জিয়ান বলে ও তাহলে তুমি বলতেও পারো। তারপরে সিনে শাওতো আর জিয়াং বসে তাদের লাস্ট চিঠি লিখছিল কারণ তারা ভেবে নিয়েছিল যে আগামীকাল দুনিয়া শেষ হয়ে যাবে। তারা দুজন এখন তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনগুলি নিয়ে লিখছিল, যেখানে শাওতো চাওয়ের নামে লেখা শুরু করে। কিন্তু তখন তার সেই কাপড়ের কথা মনে হলে সে আর কিছু লিখে না। তারপর তারা দুজন তাদের প্রথম ইচ্ছা পূরণ করতে যায়, অনেক অনেক খাবার খাওয়া, যেখানে শাওতো স্ন্যাক্স খাচ্ছিল কিন্তু তার খাওয়ার শব্দে হান জেগে যায়। তারপর সে তাকে খাওয়ার জন্য অফার করে কিন্তু হান বলে আমি এসব জাঙ্ক ফুড খাই না। শাওতো বলে তার মানে তুমি তোমার জীবনে সুখী নাও। নেক্সট ক্লাসে হান চাওয়ের জন্য অপেক্ষা করছিল। যখন চাও আসে তখন সে তাকে চ্যালেঞ্জের জন্য ইনভাইট করে কিন্তু চাও বলে তুমি বোরিং, তোমার আর আমার ম্যাচ হবে না। হান বলে কেন করবে না, ভাগ্য বিশ্লেষণে লেখা ছিল তোমার আর আমার ম্যাচ মেড ইন হেভেন ছিল। এটা শুনে চাও আর তার বন্ধু হেসে ফেলে। আর এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। পার্ট 3 শুরুতেই দেখি যে হানের থেকে ভাগ্য বিশ্লেষণের কথা শুনে চাও আর চাওয়ের বন্ধুর হাসি পেয়ে যায়। চাওকে তার এক বন্ধু বলে আজ তুমি খেলছো না কেন, আর কেন জানি তোমার জ্যাকেটও খুলছো না। অন্যদিকে শাওতো জিয়াংকে বলে আজ আমি র্যাবিট পেন্ট দেওয়া জামা পরেছি। তারপর তারা প্র্যাকটিস শেষ করে আর দুনিয়া শেষ হওয়ার জন্য গুনছিল। গোনা শেষ হওয়ার পরই সাইডে থাকা ছেলেদের একটি বাস্কেট বল ওর মাথায় এসে লাগে। চাও বলে তুমি এত বেখেয়ালি কেন? শাওতো বলে আমার কি দোষ, আমি তো বসেছিলাম। তখন একটি ছেলে অ্যাটিটিউড নিয়ে সরি বলে, এই জন্য রেগে গিয়ে চাও জ্যাকেট খুলে এবং খেলতে থাকে। তাকে দেখে শাওতো অনেক খুশি হয় কারণ চাও র্যাবিট পেন্ট করা শার্ট পরেছিল। পরের সিনে তারা ঘরে পৌঁছে যায়। চাওয়ের মা চাওকে বলে আজ আমি তোমাকে সেই লোকটির সাথে দেখা করাতে চাই। চাও বলে সে কি তোমার সাথে ভালো ব্যবহার করে? যেখানে তার মা হ্যাঁ বলে। তখনই সেই লোকটি সেখানে এসে পড়ে, যে আর কেউ নয় চাওয়েরই বাবা ছিলেন। তাকে দেখে চাও তার রুমে চলে আসে। তখন শাওতো বলে এটি তো সেই গাড়ি যেটা ওই দিন চাওয়ের মাকে নিতে এসেছিল। চাও কোনো কথা বলে না, শাওতোর বাসায় চলে আসে, যেখানে শাওতো তাকে খুশি করার চেষ্টা করে এবং টিভি দেখতে নিয়ে যায়। কিন্তু চাওয়ের কোনো পরিবর্তন না দেখতে পেয়ে সে তার বাবা মার সাথে তাকে গেম খেলতে বলে। অপরদিকে চাওয়ের বাবা বলে আমি এভাবে হঠাৎ করে আসাতে হয়তো ওর পছন্দ হয়নি। চাওয়ের মা বলে আমাদের তাকে কিছুটা সময় দিতে হবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। পরের সিনে আমরা দেখতে পাই চাও আর শাওতো এক সাইকেলে স্কুলে যাচ্ছিল, যেখানে হান তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। সে ভাবে এদের দুজনের পার্সোনালিটি তো ভিন্ন, তাহলে এরা একসাথে কেন? তারা কি রিলেশনশিপে রয়েছে? পরের সিনে স্কুলে প্রিন্সিপাল সব টিচারদের বলে
আজকালকার বড় বড় স্টুডেন্ট পড়ালেখা কম আর ভালোবাসায় বেশি জড়িয়ে পড়েছে। তাই এখন থেকে ছেলে আর মেয়ে বেশি কাছাকাছি আসবে না। আর অনেকগুলো নিয়ম বানায়, যেখানে একটা নিয়ম এমন ছিল যে ছেলে মেয়ে একসাথে বসে খাবারও খেতে পারবে না। এই নিয়ম ক্লাসে শেষ ক্লাস টিচার সবাইকে বলে। জিয়াংয়ের বকবক শুনতে শুনতে ভ্যানেরও অভ্যাস হয়ে যায়। পরের সিনে ক্যান্টিনে হান জেনে শুনে সাউতর পাশে বসে খাবার খেতে যায়। সেই সময় প্রিন্সিপাল রাউন্ড দিচ্ছিল। ওই সময় হানকে মেয়েদের সাথে দেখে সে তাদের সাথে নিয়ে যায়। সাউতো বলে, কেন জানি না আজকে এ অনেক অদ্ভুত ব্যবহার করছে, সকাল থেকে আমাকে দেখেই যাচ্ছে। তারপর তারা দুজন খাবার নিয়ে খেতে শুরু করে দেয়। অন্যদিকে ক্লাস টিচার বলে, সকালেই তোমাকে নিয়ম বলে দেওয়া হয়েছে আর তুমি এখনই নিয়ম ভাঙতে শুরু করে দিয়েছো। তুমি আবার সাউতোকে ভালোবেসে ফেলোনি তো? হান বলে, কখনোই না, ভালোবাসা তো চাও আর সাউতোর ভেতরে আছে। আমি তো শুধু এই ব্যাপারে প্রমাণ খুঁজছিলাম। টিচার বলে, তারা দুজন একদম ভিন্ন, তারা কিভাবে ভালোবাসা বাহানা দিচ্ছ। তারপর তাকে পাঠিয়ে সাউতোকে ডেকে আনে। যখন সাউতো আসে মেয়েরা খুবই নরম হয়, সোজা সোজা প্রশ্ন করলে কষ্ট পাবে। আর ফাইনাল পরীক্ষাও সামনে, এরকম ভেবে সে তাকে যেতে বলে। পরের সিনে ছুটির সময় হান আবার তাদেরকে একসাথে দেখতে পায়। পরের দিন হান সাউতোকে জিজ্ঞেস করে, তোমার আর চাওয়ের মধ্যে সম্পর্ক কি? সাউতো বলে, আমার আর তার মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা শুধু প্রতিবেশী, ধরো ভাই বোন। হান বলে, তার মানে তুমি ওর ব্যাপারে সব কিছুই জানো। তারপর জিজ্ঞেস করে, তোমার বাসার কাজ করতে কত সময় লাগে? চাও কি তোমাকে সাহায্য করে? সাউতো বলে, হ্যাঁ, কখনো কখনো। হান খুশি হয়ে বলে, তার মানে চাওয়ের নিজের পড়ালেখার জন্য কম সময় পায়। তার চাওয়ের ব্যাপারে এসব কিছু জানার জন্য সে সাউতোর সাথে মিশতে শুরু করে আর তার পড়ালেখাও সাহায্য করে আর যত্নও করে। তারপর একদিন জিয়াং একদিন সাউতোকে বলে, আমার মনে হয় হান তোমাকে পছন্দ করে, কারণ প্রথমে তো সে তোমাকে দেখে বিরক্ত হতো, কিন্তু আজকাল সে তোমার যত্ন নিতে শুরু করেছে। তারপর ছুটির সময় চাও বাড়ি যাওয়ার জন্য ভিন্ন পথে যায়। সাউতো জিজ্ঞেস করলে বলে, কেউ আমাদের ফলো করছে। সাউতো দেখে সে হান ছিল। এতে সে খুশি হয়ে বলে, সে আমাকে চুপি চুপি বাড়ি পৌঁছে দিচ্ছে, সে আমাকে ভালোবেসে ফেলেছে। চাও বলে, সে যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে এটা সম্ভব ছিল, কিন্তু ও তোমাকে কিভাবে ভালোবাসতে পারে? সাউতো বলে, কেন, তোমার কি সহ্য হচ্ছে না কেউ আমার যত্ন নিচ্ছে বলে? চাও বলে, তার নিশ্চয়ই কোনো লুকোনো উদ্দেশ্য আছে যার কারণে সে তোমার যত্ন নিচ্ছে। আর তারপর তাদের শীতকালের ছুটি শুরু হয়ে যায়। একদিন তারা যখন রাতের খাবার খাচ্ছিল তখন সাউতো হানের সাথে চ্যাট করছিল। এটা দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমার ডেস্কমেট। তার মা এতে রাগ করে আর চাও জেলাস ফিল করে। তার বাবা বলে, সবসময় ভালো স্টুডেন্টদের সাথে থাকবে। তারপর তার বাবা আর চাও টিভি দেখতেছিল। সাউতো তখন হানের সাথে চ্যাট করছিল। হান বলে, যদি তুমি হোমওয়ার্কের জন্য সাহায্য চাও তাহলে কালকে আমরা একটি রেস্টুরেন্টে দেখা করতে পারি, সেখানকার কেক অনেক বিখ্যাত। সাউতো ভাবে হান মনে হয় তাকে কিছু বলতে চাইছে, এজন্য সেও দেখা করার জন্য রেডি হয়ে যায়। কাল যাওয়ার জন্য সে তার বাবার থেকে টাকাও নিয়ে নেয়। তারপর পরের দিন চাও সাউতোর উপর নজর রাখার জন্য তার পিছনে যায় আর সে চাওয়ের বন্ধুকেও ডাকে, কিন্তু চাওয়ের বন্ধুর সাথে জিংল্যাংও সেখানে চলে আসে। অপরদিকে হান থেকে কেক খাওয়াচ্ছিল আর তাকে জিজ্ঞেস করে, ঘরে কি কি করো? তোমার বাড়ি চাওয়ার বাড়ির সামনে, তুমি তো তার বাড়ি যাওয়া আসা করো। সাউতো জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? হান চমকে উঠে বলে, আমি তোমাকে পছন্দ করি না। সাউতো বলে, তাহলে তুমি আমাকে কেক কেন খাওয়ালে? আর আজকাল তুমি আমার এত যত্ন কেন করো? আমি জানি তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো। হান বলে, না না, এরকম কিছুই না, একজন ডেস্কমেট হওয়ার জন্য আমি এসব করছি। সাউতো তখন জিয়াংয়ের বলা কথাগুলো ভাবে এবং বলে তুমি বারবার চাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করো, তুমি জেলাস ফিল করো? হান বলে, বিশ্বাস করো, আমরা শুধুই বন্ধু। এর মধ্যে হানের ঠোঁটে কেক লেগে যায়, যেটা সাউতো পরিষ্কার করে দেয়। আর এই মুহূর্তের জন্য হলেও হানের হার্টবিট বন্ধ হয়ে যায়। অপরদিকে তারা তিনজন গেমিং রুমে সাউথের টিচার আর তাদের ক্লাস টিচারকে একসাথে দেখতে পায় আর খুব উৎসাহিত হয়, কারণ তারা ডেটিং করছিল। অন্যদিকে সাউতো বিলের অর্ধেক টাকা হানকে দেয়, যেখানে হান বলে, এটা আমার তরফ থেকে ট্রিট ছিল, আমি কিভাবে একজন মেয়ের থেকে টাকা নিতে পারি? সাউতো বলে, এখন আমরা দুজনেই স্টুডেন্ট, এভাবে বাবা মার টাকা নষ্ট করা যাবে না। যখন তুমি ইনকাম করবে তখন আমি তোমার টাকা বাঁচাবো না। এটা শুনে হান সাউতোর থেকে ইমপ্রেস হয়ে যায়। এরপর সবার সাথে দেখা হয়ে যায়, যেখানে জিংল্যাং তাদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা কি ডেটিং করছো? সাউতো বলে, না, আমরা শুধু হোমওয়ার্ক করতে এসেছি। চাও বলে, সোজাসুজি বলো, কেক খাচ্ছিলে? তখন হান চাওকে বলে, তুমি এখানে কি করছো? তোমার কি ছুটির দিনে পড়ালেখা থাকে না? সাউতো বলে, যখন ছুটি থাকে না তখনও সে পড়ালেখা করে। এতে হান বিরক্ত হয়।
এরপর শাওতো তাদের একটি কাপড়ের দোকানে নিয়ে আসে, যেখানে চাওয়ের বন্ধু হানকে বলে, তোমার আর জিনলাংয়ের নামের পদবি একই, তোমরা দুজন কি ভাই বোন? মানে তুমি আমার ছোট ভাই। এটা শুনে চাওয়ের হাসি পায়, যেখানে হান বিরক্ত হয়। এখানে চাও তার পছন্দের একটি সোয়েটার এনে তাকে পরিয়ে দেয়, আর এটা দেখে হানও একটা ড্রেস নিয়ে শাওতোকে পরতে বলে। তারপর টাকা দেওয়ার সময় চাও তার কার্ড দিয়ে বিল দিতে যায়। হান তাকে বাধা দেয় এবং নিজের কার্ড দিয়ে বিল দেওয়ার কথা বলে, কিন্তু চাও তার কার্ড দিয়ে বিল দিয়ে ড্রেস কিনে নেয়। জিংলাংয়ের বন্ধু তাকে বলে তাদের মধ্যে সম্পর্ক কি। সে বলে তারা দুজন ছোটবেলার বন্ধু। তারপর দোকান থেকে বের হয়ে চাও শাওতোর কাছে টাকা চায়। শাওতো বলে টাকা নেই। চাও বলে যত আছে ততই দাও। শাওতো 10 টাকা বের করে তাকে দেয়। চাও বলে আমাকে কি ভিখারি পেয়েছো? কাল আঙ্কেলের থেকে যে টাকা নিয়েছো ওসব কোথায়? শাওতো বলে খাবার খেতে গিয়ে শেষ হয়ে গেছে। চাও বলে ঠিক আছে, এটা আমার তরফ থেকে নতুন বছরের গিফট মনে করো। পরের সিনে তারা তাদের বাড়িতে পৌঁছে যায়, যেখানে শাওতোর বাবা মা তাকে বলে যে চাওয়ের বাবা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সে বলে যে চাওয়ের বাবা একজন জেদি টাইপের মানুষ। সে একটি ভালো চাকরি আর ভালো টাকা ইনকাম করার জন্য তারা চাচ্ছিল সে যেন চাওকে বুঝিয়ে নিয়ে আসে, যাতে তার বাবাকে সে মেনে নেয়। সিন শিফট হয়, চাও মাঠে একা বসেছিল, তখন সেখানে শাওতো আসে। তারপর বলে আমি তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমাকে পাইনি। তখন আমি বুঝতে পারি যে তুমি এখানেই থাকবে। আঙ্কেল আমাকে চকলেট দিয়েছে, তুমি খাবে? চাও বলে তুমি এখান থেকে চলে যাও। শাওতো বলে আমি জানি তুমি তোমার বাবাকে ঘৃণা করো না, তুমি শুধু তাকে তাড়াতাড়ি মেনে নিতে পারছো না। তারপর তাকে ঘরে ফিরতে বলে চাও যেতে চায় না, তাই সে তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু চাও ওঠে না। এর জন্য শাওতো বলে এখানে অনেক বেশি ঠান্ডা। বলে সে তার ঠান্ডা হাত দিয়ে চাওকে ওখান থেকে ওঠায়। তারপর শীতকালের ছুটি শেষ হয়ে যাওয়ার পর সবাই স্কুলে আসে, যেখানে চাওকে কিছু মেয়ে অনেক গিফট দেয়, যেগুলো সে ইগনোর করে। তারপর ক্লাস টিচার তাদের বলে এইবার তোমাদের এটা যাচাই করতে হবে তোমরা আর্টস নিবে নাকি সায়েন্স নিবে। পরের সিনে লাঞ্চ টাইম। জিয়ান ভ্যানের সাথে তার সামনে বসার জন্য ডাকে। শাওতো বলে তোমরা এত কাছাকাছি কবে আসলে? জিয়াং বলে তুমি আর হান কাছাকাছি আসতে পারলে আমি আর ভ্যান কেন পারবো না। তারপর ভ্যান তাদের জিজ্ঞাসা করে তোমরা কি নিতে চাও, আর্টস নাকি সায়েন্স? শাওতো বলে জানি না, এটা তো আমার রেজাল্টের উপর নির্ভর করে। জিয়াং বলে আমারও। তারপর ভ্যান কিছু বলার আগে জিয়াং বলে ভ্যান আর্টস নিবে কারণ ওর জিওগ্রাফি পছন্দ। হান বলে তার মানে শুধু আমিই সায়েন্স নিতে চাচ্ছি। তারপর শাওতোকে জিজ্ঞেস করে চাও কি নিবে। শাওতো বলে আমি কি করে জানবো। অপরদিকে চাওয়ের ক্লাস টিচার তাকে এই বছরের প্রতিযোগিতার ফর্ম পূরণ করতে বলে, কিন্তু সে বলে আমি এই বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। আরও স্টুডেন্ট আছে যারা আমার থেকে ভালো করবে। টিচার বলে তুমি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করো তুমি ডিরেক্টলি কলেজে চলে যেতে পারবে। কিন্তু চাও বলে না, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়াতে মজা আছে, আর আমি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে চাই। তারপর চাও জিংল্যাংকে পড়াচ্ছিল, যেখানে শাওতো আসে, আর তার পরপরই লিংল্যাংও চলে আসে। লিংল্যাং বলে তুমি সব জায়গায় কই থেকে চলে আসো। তখন সেখানে চাও শাওতোর বই দেখে বলে তুমি এই প্রশ্নের উত্তর ভুল করেছো। জিংল্যাং তাকে অপমান করে বলে এইসব প্রশ্ন তো বাচ্চাদের, তোমাকে দিয়ে এটাও হচ্ছে না, তোমার এত কম বুদ্ধি নিয়েও তুমি কিভাবে এই স্কুলে ভর্তি হলে। তারপর শাওতো আর চাও বাহিরে চলে আসে, যেখানে হান তাদের জন্য অপেক্ষা করছিল। আর এখানেই পার্ট 3 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। পার্ট 4 শুরুতেই দেখি যে চাও আর শাওতো বাইরে চলে আসে, যেখানে হান তাদের জন্য অপেক্ষা করছিল। এখানে হান বাহানা করে তাদের সাথে যেতে চায়। তারপর সে চাওকে জিজ্ঞেস করে তুমি সায়েন্স কেন নিচ্ছ, তুমি কি সিনভাই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও? চাও বলে আমি এখনো ভাবিনি। তখন শাওতো চাওকে বলে হান আমার বাড়ির ঠিকানা জানে। চাও বলে একই ঠিকানা তো আমারও বাড়ি। শাওতো বলে তুমি কি সত্যি সত্যি বলো, তুমি কি চাও না আমার মিস্টার পারফেক্টের দেখা করি আমি? চাও বলে তুমি বাড়ি যাও, কেউ আমাদের পিছু নিয়েছে, আমি তাকে দেখে আসতেছি। আর সেই লোকটি অন্য কেউ না, বরং চাওয়ের বাবা ছিলেন। চাও তাকে বলে আপনি কিছুদিন ধরে আমার পিছু নিচ্ছেন কেন? তার বাবা বলে না, আমি তোমার পিছু নিচ্ছি না, আমি তো শুধু তোমাকে দেখতে চাই, আমার উদ্দেশ্য তোমাকে বা তোমার আম্মুকে কষ্ট দেওয়া না। চাও বলে সেই সময়ও আপনি নিজের ইচ্ছেতে চলে গিয়েছিলেন, আর এখনও আপনি নিজের ইচ্ছেতেই ফিরে এসেছেন। ভালো হবে আপনি যদি আমাদের জীবনে দ্বিতীয়বার না আসেন। অপরদিকে হান বলে আমি প্রথমবার তোমাদের বাড়ি যাচ্ছি, কিছু তো নিয়ে যাওয়া উচিত। শাওতো বলে তুমি আমার বন্ধু, তুমি আমার হবু জামাই নও যে কিছু নিয়ে যাওয়া জরুরি।
তারপর সে তাকে বলে তার বাড়ি নিয়ে আসে। তারপর সে হানকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে হান খুবই অস্বস্তি বোধ করছিল। তারপর শাওতর মা চাওয়ের মাকে কল দিয়ে বলে এই প্রথম শাওত কোনো ছেলেকে বাসায় এনেছে। চাওয়ের মতোই উচ্চতা, কিন্তু চাওয়ের মতো সুন্দর নয়। আর এসব কথা কিছু হান শুনে ফেলে। তারপর শাওতের বাবা হানকে বলে তুমি চাওয়ের থেকেও বেশি সুন্দর। আর নিজের প্রশংসা শুনে হানও খুশি হয়ে যায়। পরের সিনে দুই ফ্যামিলি একসাথে বসে খাবার খাচ্ছিল, যেখানে শাওতের বাবা শাওতকে বলে তোমার পড়ালেখায় কোনো সমস্যা হলে তুমি হানকে বলবে। কিন্তু দুজন মহিলাই বলে তার অন্যজনের সাহায্য কেন দরকার পড়বে, চাও তো তাকে ঘরেই পড়াতে পারে। এটা শুনে হান একটু জ্বলে ওঠে। তারপর তারা আবার বলে চাও ছেলে হয়েও ঘরের কাজ করতে পারে। তখন হান বলে আমিও ঘরের কাজ করার জন্য পারফেক্ট। তারপর সে সব কিছু পরিষ্কার করে রেখে দেয়। তারপর দুজন মহিলাই তাকে ইনডাইরেক্টলি বাড়ি যেতে বলে। শাওতর বাবা শাওতকে বলে নিচ পর্যন্ত হানকে রেখে আসার জন্য। তারপর তারা তিনজনই নিচে চলে আসে। তারপর হান তার সাইকেলে তালা দিয়ে রাখেনি, যার কারণে তার সাইকেল চুরি হয়ে যায়। তখন শাওতো তাকে নিজের সাইকেল দিয়ে দেয়। তারপর চাও বলে ও জেনে শুনে তোমাকে জেনার নাটক করছে। শাওতো বলে আমি জানি। পরের দিন শাওতো চাওকে জিজ্ঞেস করে আমার কি নেওয়া উচিত, সায়েন্স নাকি আর্টস। চাও বলে দুটোর মধ্যে পার্থক্য কি আছে, তুমি যাই নাও না কেন তুমি তো ফেলই করবে। ততক্ষণে চাওয়ের কাছে জিংলাং চলে আসে আর তাকে ব্রেকফাস্ট দেয়, কিন্তু চাও নেয় না। স্কুলে এসে শাওতো জিয়াংকে বলে হতে পারে জিংলাং আমাকে দেখে জ্বলে, কারণ আমি আর চাও এত কাছাকাছি থাকি বলে। তখনই দুজন শুনে ফেলে যে জিংলাং চাওকে নিয়ে মজা করছে। তারপর শাওতো চুপ করে থাকে না, সেও জিংলাংকে কথা শুনিয়ে দেয়। তারপর জিয়াং তাকে বলে তুমি এত কাঁপছো কেন। শাওতো বলে এই প্রথমবার এত শান্ত হয়ে কাউকে কথা শুনিয়েছি। এরপর চাও একদিকে জিংলাং আর অন্যদিকে লিংলাংকে এড়িয়ে চলতো। অন্যদিকে হান লাঞ্চের সময় শাওতোর জন্য মিল্কশেক নিয়ে আসে আর বলে চাও এমন ভাব করছে যেন অ্যানুয়াল কম্পিটিশনে ওর কোনো কিছু যায় আসে না, কিন্তু আসলে এসব নিয়ে ও খুবই ভাবছে। কিন্তু হানের এই কথার মানে কেউ বুঝতে পারে না। পরের ক্লাসে সবাই কম্পিউটার রুমে ছিল। শাওতের মাথায় তখন একটু দুষ্ট বুদ্ধি এসেছে। সে জিয়াং সেজে চাওকে SMS করে যে আমি তোমাকে পছন্দ করি, আমরা কি ছুটির পরে পাশের রেস্টুরেন্টে চিকেন খেতে যেতে পারি। অপর দিক থেকে চাও SMS করে বলে যে শাওতো যদি চিকেন খেতে চাও তাহলে সোজাসুজি বলো। হান তাকে দেখে বিরক্ত হয়ে বলে এত কঠোর পরিশ্রম করার কি আছে। এদিকে জিয়াং শাওতোকে বোঝায় যে হান তোমাকে পছন্দ করে, তোমার কেয়ার করে, আর এই মিল্কশেকটাও তোমায় দিল আর তুমিও এটা নিয়ে নিলে, এর মানে তুমিও তাকে পছন্দ করো। শাওতো বলে হ্যাঁ হতে পারে আমিও তাকে পছন্দ করি, কিন্তু আমি জানি না আমি ওর মধ্যে কি পছন্দ করি আর ও বা আমার ভেতরে কি পছন্দ করে। তখন জিয়াং বলে ছুটির পরে তোমরা সময় কাটাও। শাওতো এটা মেনে নেয় আর হানও অনেক তৈরি হয়ে বের হয়, কিন্তু শাওতো তাকে জুডো ক্লাসে নিয়ে যায়। অপরদিকে চাও যখন বাড়ি ফিরে যায় তখন জুতা দেখে সে বুঝে ফেলে তার বাবা এসেছে। এই জন্য সে শাওতোর বাসায় যাবে বলে বেরিয়ে যায়। অপরদিকে হানের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তারপরে ও শাওতোকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আসে। তারপর শাওতো জানতে পারে যে হান একজন গায়ক, ও একজন নৃত্যশিল্পী হতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে পড়াশোনায় মন দিতে বলেছে। তারপর সে শাওতোকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। যখন শাওতো ঘরে আসে তখন সে দেখতে পায় চাও তার জন্য বাহিরে অপেক্ষা করছিল। সে জিজ্ঞাসা করে তোমার কি আসলে মনে হয় হান তোমার মিস্টার পারফেক্ট, তোমাকে ইমপ্রেস করার পেছনে ওর অবশ্যই কোনো লুকানো উদ্দেশ্য আছে। শাওতো বলে সোজাসুজি বলো তোমার সহ্য হচ্ছে না। পরের সিন চাও তার বাবার গাড়ি তার বাসার সামনে দেখতে পায়। তখন সে শাওতোর বাড়ি চলে যায়, যেখানে আগে থেকে জিয়াং হান আর ভ্যান ছিল। এইখানে চাও খুবই রাগ করে কারণ তার জুতা হান পরে থাকে। তারপর শাওতো তার জুতা চাওকে দিয়ে দেয়। তারপর তারা সবাই ট্রুথ অর ডেয়ার গেম খেলে। যখন শাওতোর পালা আসে জিয়াংটাকে ডেয়ার নিতে বলে আর তাকে বলে তোমাকে 10 সেকেন্ড পর্যন্ত কারো চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। হানকে বেছে নেয় শাওতো, যেখানে হানের নজর বন্ধু থেকে প্রেমিকে পরিণত হচ্ছিল। তখনই চাও তাকে দেখতে থাকে আর সে নজর সরিয়ে নেয়। তারপর হানের পালা আসে। জিয়াং তাকে প্রশ্ন করে তোমার লুকোনো উদ্দেশ্য কি। হান বলে আমি কিছু খুঁজতেছি আর আমি অনেক খুশি যে শাওতোর মতো ভালো একটা বন্ধু পেয়েছি। তারপর চাওয়ের পালা আসে ট্রুথ বেছে নেয়। জিয়াং তাকে প্রশ্ন করতে বলে, কিন্তু তারা তো একে অপরের সব কিছুই জানতো, তাও প্রশ্ন করে তোমার প্রিয় খাবার কি।
তারপর সবাই অনেক মজা করে। তারপর শাও তো চাওকে বলে জিয়াংকে তুমি বাড়ি পৌঁছে দিয়ে আসো, কিন্তু সে বারণ করে দেয়। ভ্যান বলে আমি পৌঁছে দেব। তারপর সবাই চলে যায়। পরে চাওও বাড়ি চলে যায়, যেখানে তার বাবা চলেই যাচ্ছিল। তার বাবা তাকে বলে তুমি কি ঠিক আছো? চাও বলে হ্যাঁ। তারপর সেও তার একটু খোঁজ খবর নেয়। তারপর তার বাবা অনেক খুশি হয়ে যায় চাও তার খোঁজ খবর নেওয়াতে। নেক্সট সিন, স্কুলে শাও তো ক্লাস মনিটর মানে ভ্যানকে জিজ্ঞাসা করে ফর্ম থেকে আমাকে বলো ফ্যাটি কি সায়েন্স নিয়েছে নাকি আর্টস। আমার কম্পিটিটর তো শুধু সেই, কিন্তু ভ্যান তাকে বলে না। তারপর সে ফ্যাটিকে জিজ্ঞাসা করে যে এখানে সে বলে আমি জানি তুমি আর্টস নিবে, তাই আমি সায়েন্স নিছি, কারণ দুই সিংহ একই গর্তে থাকতে পারে না। তারপর ক্লাস টিচার ভ্যানকে বলে তুমি আবার ভেবে দেখো তুমি সায়েন্স নিবে কি আর্টস, কারণ সায়েন্স নিলে তুমি অনেক সুবিধা পেতে পারো। তারপর সে ছাদে গিয়ে এই বিষয়ে ভাবতে যাচ্ছিল, তখনই সেখানে জিয়াং চলে আসে আর বলে আমি যদি টিচার হতাম তাহলে আমি তোমাকে আরেকবার ভাবতে বলতাম, কারণ তোমার সব বিষয়ের ফলাফল অনেক ভালো আসে। কিন্তু আমি তোমার ডেস্কমেট হিসাবে বলবো তুমি কারোর কথা শুনো না, তুমি নিজের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করো। কারোর কথা শুনে সাবজেক্ট চয়েস করার দরকার নাই, কারণ তুমি যদি সায়েন্স নিয়ে ডিপ্রেশনে চলে যাও তার থেকে ভালো এটাই যে তোমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে তুমি সেটাই নাও, কারণ যে বিষয়ে তুমি ভালো ওই বিষয়ে তুমি সুবিধা বেশিই পেতে পারো। জিয়াংয়ের কথা শুনে ভ্যান ইন্সপায়ার হয়ে তাড়াতাড়ি টিচারের কাছে গিয়ে বলে আমি আর্টস নিব। সিন শিফট হয় আর সাউথের বাড়ি লিংলাংয়ের মা এসে বলে লিংলাং একটি ডান্স কম্পিটিশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, সে যে এত বুদ্ধিমতী আমি এটা জানতামই না। এখন আমারও মনে হচ্ছে সে একদিন স্টার হবে। অপরদিকে চাওয়ের মার শরীর ঠিক ছিল না, তারপরও সে ব্রেকফাস্ট রেডি করে দেয়। কিন্তু তখন চাওয়ের বাবা সেখানে চলে আসে, এর জন্য চাও খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাউথের মা তাকে বোঝায় চাও লিংলাং এদের সবারই কিছু না কিছু স্বপ্ন আছে, কিন্তু তোমার কোনো স্বপ্ন নেই। সাউথের বাবা সাউথের পক্ষে কথা বলে, এটা নিয়ে সাউথের বাবা মার ভেতরে কথা কাটাকাটি হয়ে যায়। আর এখানেই পার্ট 4 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা। পার্ট 5-এর শুরুতেই দেখি যে সাউথের বাবা সাউথের পক্ষ নেয়। এটার জন্য সাউথের বাবা মার ভেতরে কথা কাটাকাটি হয়ে যায়। সাউথও ভাবে তাদের কথা তো সত্য, আমার তো কোনো স্বপ্ন নেই। তারপর তার বাবা ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে যায়। আর তিনি যেখানে গিয়ে বসেন সেখানে চাও বসেছিল, দুজনেই ঘর থেকে বেরিয়ে এসেছিল। সাউদার বাবা বলে চলো আমি তোমাকে একটা মজাদার জায়গায় নিয়ে যাই যেখানে তুমি বারবার যেতে চাইবে। তারপর আমরা দেখি যে সেটি একটি লটারির দোকান ছিল, যেখানে চাও অনেকগুলো লটারি জিতেও যায়। তারপর চাও বলে এখন আমি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমরা যেতে পছন্দ করি। চাও তাকে ভিডিও গেম খেলার জন্য নিয়ে যায়। তারপর তারা বলে আমরা দুজনে ঘর থেকে না খেয়ে বেরিয়ে এসেছি, চলো কিছু খাওয়া যাক। অপরদিকে সাউতর মা সাউতর ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিল, আর চাওয়ের মা তার বাবার সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তারা কথা শেয়ার করছিলেন, এমন সময় সাউতর বাবা ঘরে ফিরে আসেন। সাউতর মা তাকে কথা শোনায় ঠিকই, কিন্তু তার জন্য খাবারও তৈরি করে রেখেছিল। পরের দিন সাউত ক্যামেরা নিয়ে সবাইকে প্রশ্ন করে তাদের স্বপ্ন কি। সে যাকেই পাচ্ছিল তাকে জিজ্ঞাসা করছিল যে তোমাদের স্বপ্ন কি, এমনকি তার ক্লাস টিচার এবং প্রিন্সিপালকেও জিজ্ঞাসা করে। পরের সিনে চাও সাউথের বাসায় বসেছিল, তার বাবা চলে যাওয়ার অপেক্ষা করছিল। সাউথ বলে তুমিও যাচ্ছ না আর আমাকেও ঘুমাতে দিচ্ছ না, জানি না তুমি কেন এমন করছো, আঙ্কেল তোমাকে সরি বলেছে তাও তুমি তাকে এড়িয়ে চলো, এভাবে তুমি পরিস্থিতি খারাপ করতেছো আর তোমার মার চিন্তা বাড়াচ্ছ। চাও দেখে গাড়ি চলে গেছে তাই সেও চলে আসে। চাও দেখে যে গাড়ি চলে গেছে তাই সেও চলে আসে, কিন্তু তার বাবা সেখানে এসে কিছু মেডিসিন দিয়ে তার মার খেয়াল রাখতে বলে। চাও ভাবে আমি এত বেশি সেলফিশ হয়ে গিয়েছি যে আমার মার শরীর খারাপ সেটাও আমি দেখতে পাইনি। আর সাউথের মতো বেখেয়ালি মেয়েও আমার থেকে বেশি চিন্তা করে, আমার থেকে বেশি জানে সে যে আমার কি করা উচিত। তখন সে মেডিসিন নেয় এবং তার বাবাকে সাথে যেতে বলে। পরের দিন সকালে দুজন একসাথে বসে খাবার খাওয়াই খুবই মুশকিল ছিল। তারপর চাও তাড়াতাড়ি খেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জিয়াং ভ্যানকে বলে যে আজকে সে তার আইডলের নতুন বুক কেনার জন্য 5টা বাজে ঘুম থেকে উঠছে। ভ্যান বলে আমার তো এদের সবাইকে একরকমই লাগে। জিয়াং বলে তুমি ছেড়ে দাও, তোমার তো জিওগ্রাফি ছাড়া আর কিছুই মাথায় ঢুকে না। তারপর শিক্ষক এসে বলে যে কাল তাদের বাবা মার সাথে মিটিং আছে, যেখানে জিয়াং বাহানা দিয়ে বলে তার বাবা ব্যস্ত থাকায় আসতে পারবে না।
টিচার বলে ঠিক আছে, আমি তার সাথে কথা বলে নেব। জিয়াং বলে না থাক, এতটাও ব্যস্ত না, এসে পড়বে। তারপর ক্লাস শেষ হওয়ার পর হান শাওতোর কাছে আসে। তখন জিয়াং বলে তোমার ক্লাস আলাদা হয়ে গেছে, তাহলে তুমি ডেলি ডেলি কেন আসো শাওতোর সাথে দেখা করতে? আমি জানি তুমি 100% শাওতোকে পছন্দ করো। তারপর আমরা দেখি যে প্রথমবারের মতো হান এবার এটাকে না বলে না, যে এমন কিছুই না। তারপর সে শাওতোকে জিজ্ঞেস করে তোমার কি ভয় হচ্ছে না? কালকে প্যারেন্টস মিটিং আছে বলে শাওতো বলে আমার বাবা মা গ্রামের বাড়ি চলে গেছে, এখন চাওয়ের ফ্যামিলি থেকে যে কেউ আসলে আমার কিছু না। পরের দিন চাওয়ের বাবা মা মিটিংয়ের জন্য রেডি হয়, যেখানে চাওয়ের তরফ থেকে চাওয়ের বাবা আর শাওতোর তরফ থেকে চাওয়ের মা আসার সিদ্ধান্ত নেয়। এইখানে চাওয়ের মা তার হাজব্যান্ডকে বলে এত বছর তুমি যদি আমাকে টাকা না পাঠাতে তাহলে আমরা এখানে থাকতে পারতাম না, তাই তুমি নিজেকে দোষী মনে করা বন্ধ করো, একদিন চাওয়ের কথা বুঝতে পারবে। অপরদিকে জিয়ান চিন্তায় ছিল, সে জানতো আজ সে তার বাবার থেকে লেকচার শুনবে। পরের সিনে সব বাবা মার আসা শুরু হয়ে যায়, যেখানে শাওতোর ডেস্ক চাওয়ের মা বসেছিলেন। কিছুক্ষণ পরে হানের মাও চলে আসে আর কথা বলা শুরু করে। সে বলে হান আমাকে সারাক্ষণ শাওতোর ব্যাপারে বলতে থাকে, আমার হান তোমার মেয়ের অনেক খেয়াল রাখে। তখন চাওয়ের মা বলে আমার শাওতো তো শুধু চাওয়ের ব্যাপারে কথা বলতে থাকে। তখন হানের মা বলে ও চাও, ও তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আরও অনেক অ্যারোগেন্টও, কিন্তু ভবিষ্যৎ হান আর শাওতো অনেক কাছাকাছি আসলে ভালো হবে। তখন চাওয়ের মা বলে এখন তারা ইয়াং, এসব কথা তো কথার কথা। অপরদিকে চাওয়ের বাবা তার ক্লাসে যায়, যেখানে ক্লাস টিচার তাকে বলে তার একাডেমি পারফরমেন্স অনেক ভালো, কিন্তু সে বেশি একটা অ্যাক্টিভ না, তাই বাবা মা হওয়া সত্ত্বেও আপনাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। অপরদিকে শাওতের ক্লাস টিচার আসে, যেখানে হানের মাকে দেখে ফেলে। সে বলে ক্লাস তো পরিবর্তন হয়েছে, মনে হয় আপনি ভুল করে এই ক্লাসে চলে এসেছেন। তারপর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে তারা সবাই তাদের বাবা মার কপি করছিল, যে তারা মিটিংয়ের পর তাদের কিভাবে লেকচার শোনাবে। তখন আমরা দেখি হান ধীরে ধীরে শাওতোর দিকে আকর্ষিত হতে থাকে, কিন্তু এইখানে শাওতো আর চাওয়ের কেমিস্ট্রি দেখে তার অন্য রকমের জেলাসি হয়। পরের দিন চাওয়ের মা শাওতোর ঘরে এসে তার মাকে বলে হানের মা শাওতো আর হানের ব্যাপারে কি বলেছে। দুজনেই চিন্তায় পড়ে যায়, ভবিষ্যতে গিয়ে তারা আবার একে অপরকে ভালো না বেসে ফেলে। তারপর তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে কেননা ভবিষ্যতে গিয়ে চাও আর শাওতোকে বিয়ে করিয়ে দেওয়া যাক। তারপর দুজন হাজব্যান্ডই ভাবে এরা এখন থেকে বিয়ের প্ল্যানিংও করছে। পরের সিনে আমরা জিয়াংকে দেখি যে কান্না করছিল, কারণ প্যারেন্টস মিটিংয়ের পর তার বাবা তার সকল আইডলের ছবি, পোস্টার, এমনকি ফোনও নিয়ে নিছে। শাওতো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পুরো চেষ্টা করে, কিন্তু ততক্ষণে টিচার জিয়াংকে ডেকে তার কেবিনে নিয়ে যায়। টিচার তাকে বলে তোমার আইডলের কাছ থেকে তোমার কিছু শেখা উচিত, সে আইডল হয়েও কত পরিশ্রম করে আর তুমি ফ্যান হয়েও তার 1%ও করো না। তারপর তাকে বলে তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে তোমার আইডলের ছবি, পোস্টার সব কিছু ফেরত পাবে, যত কাগজ পূরণ করবে তত পাবে। তারপর সে খুশি হয়ে যায়। তারপর টিচার ভাবে বাচ্চাদের পড়ানোর জন্য আর কি না করতে হবে। তারপর জিয়াং ক্লাসে আসে, যেখানে ভ্যান তাকে একটা আইডলের অ্যালবাম নিয়ে দেয়। জিয়াং বলে এটা আমার কিছুদিন আগের আইডল ছিল, কিন্তু এখন অন্য একজন। বেচারা হান ভাবে মেয়েদের বোঝা সত্যি অনেক কষ্টকর। পরের সিনে শাওতো আর জিয়াং কিছু স্টুডেন্টের কথা বলতে শোনে, যে প্যারেন্টস মিটিংয়ে চাওয়ের মা শাওতের মা হয়ে এসেছিল। শুনেছি চাও আর শাওতো ছোটোবেলায় বিয়ে ঠিক হয়ে আছে। আরেকজন বলে আমি শুনেছি চাও তাকে পাত্তা দেয় না, এমন মানুষকে কেউ কিভাবে পছন্দ করতে পারে। অন্যজন বলে আজকাল হান আর শাওতো বেশ কাছাকাছি হচ্ছে, শাওতো কত ভাগ্যবান, একদিকে ধনী ছেলে আর একদিকে বুদ্ধিমান ছেলে। তারপর জিয়াং তাদের মুখ বন্ধ করানোর জন্য যেতে চাইলে শাওতো এটিকে এড়িয়ে যেতে বলে। তারপর লিংল্যাং বলে চাও আর শাওতো ফ্যামিলি শুধু একসাথে থাকে, এর বেশি কিছুই না। সেখানে হানও এসব শুনে জ্বলছিল। তারপর সেখানে টিচার এসে বলে প্রথমে তুমি বলতে চাওয়ার থেকে এগিয়ে থাকবে, ভালো হবে যদি এই কথা মতো কাজ করো। এখন স্টাডিতে ফোকাস করো আর ভালো কলেজে ভর্তি হও। তারপর আমি তোমাকে টিপস দিব তুমি যাকে পছন্দ করো তাকে কিভাবে পটাবে। অন্যদিকে শাওতো চাওয়ের থেকে লুকিয়ে থাকতে চায়, যেন ওই মেয়েদের বলা কথাগুলো বেশি দূর না যায়। সে এই ব্যাপারে চাওকে বলে, যেখানে চাও বলে যখন তোমার কানে হানের গুজব ছড়িয়েছিল তখন তো তুমি তাকে পাত্তা দাওনি। শাওতো বলে কারণ ওটা সত্যি ছিল না। চাও বলে তাহলে কি আমাদের গুজব সত্যি?
আর তাকে তার সাথে নিয়ে যায়। এখানে দুজনকে একসাথে দেখে জিংল্যাংয়ের হিংসা হয়। পরের সিনে চাও ড্রিঙ্ক কিনছিল, যেখানে সাউতো এসে বলে ছুটির পর আমার জন্য অপেক্ষা করো না, আমি হানের সাথে বইয়ের দোকানে যাব, ও আমাকে কিছু বই কিনতে সাহায্য করবে। এটা শুনে সাও একটু বিরক্ত হয়। পরের সিনে সাউতোর মা তার হাজব্যান্ডকে সাউতোর রুমে ফল নিয়ে যেতে বলে, যেখানে সে না গেলে চাওই ফল নিয়ে যায়। এই ব্যাপারে সাউতোর বাবা বলে এটা ঠিক না, একজন মেয়ের ঘরে একটা ছেলে যায়। তখন তার মাও বলে যে হ্যাঁ। তারপর চাও দেখে যে সাউতো ফোনে হানের সাথে কথা বলছিল, এতে সে বিরক্ত হয়ে যেতে লাগে। সেখানে সে তাকে আটকে তার রিপোর্ট কার্ডের সাইন করিয়ে দেওয়ার জন্য ভাবে। সাইন করার আগে দুজনের ঝগড়া না হলে কেমন হতো। তারপর ঝগড়ার মাঝে হানের আবার কল চলে আসে, যেখানে সে বলে আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন একজনের সাথে ঝগড়া করতেছি। নেক্সট সিন চাওয়ের বন্ধু তাকে বলে এখন তো হান আর সাউথের ক্লাস আলাদা হয়ে গেছে, তারপরও তারা এত কাছাকাছি কেন থাকে। এটা শুনে চাও জেলাস ফিল করে। তারপর বন্ধু বলে আমার মনে হচ্ছে আজ থেকে 10 বছর পর হান তোমার ব্রাদার ইন ল হবে। তার এটি কল্পনা করে চাও বলে অসম্ভব। তারপর তাদের ওপর নজর রাখার জন্য তাদের আশেপাশে থাকতে শুরু করে। এতে হান একটু খুশি হয়ে ভাবে যে শেষ পর্যন্ত চাও আমাকে রাইভেল মেনে নিয়েছে। পরের সিনে জিংল্যাং চাওকে বলে যদি তুমি কাল ফ্রি থাকো তাহলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যেতে পারি, কিন্তু চাও বারণ করে দেয়, এটা বলে যে আমাকে একটি কম্পিউটারের বই খুঁজতে যেতে হবে। এরপর জিংল্যাং তার বন্ধুকে সেই বইটি খুঁজতে বলে এবং তার বন্ধু রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়াং আর সাউতো গল্পের বই পড়তে যাচ্ছিল, কিন্তু ওই বইগুলোর কভার পেজে অন্য বইয়ের কভার ছিল, যার কারণে তারা দুজনে টিচারের কাছ থেকে বেঁচে যায়, কারণ টিচার ভাবছিলেন এটি কোনো গানের বই হবে। তারপর জিয়াং তাকে সেই দোকানে নিয়ে যায় যেখানে এমন ধরনের বই পাওয়া যেত যেই বইয়ের কভার কোনো নোবেল বা অন্য রকমের কভার লাগানো থাকতো, কিন্তু এটি গল্পের বইই হতো। তারপর সাউতো যে গল্পের বইটি কিনে সেই বইয়ের কভারটি চাও যে বই খুঁজছে সেই বইটির ছিল। তারপর সাউতো বলে আমি কাল হানকে মুভি দেখার জন্য ইনভাইট করেছি। অন্যদিকে বই খুঁজতে গিয়ে চাওয়ের বন্ধুর সর্দি লেগে যায়, আর যখন সে জানতে পারে জিংল্যাং তাকে বই খুঁজতে বলেছে তখন সে সেই বইটি নেয় না। চাওয়ের বন্ধু বলে তুমি তার থেকে বই কেন নিলে না। চাও বলে তার কথায় তোমার এই কাজ করা ঠিক হয়নি, সে যা বলবে তুমি কি সেটাই করবে। চাওয়ের বন্ধু বলে হ্যাঁ, আমি তাকে শুধু খুশি দেখতে চাই। তোমার মনে আছে হাই স্কুলে আমি কত মোটা ছিলাম, সবাই আমাকে নিয়ে মজা করলে ও আমার সাথে ভালোভাবে কথা বলতো। চাও বলে তার মানে এটা নয় যে সে যা বলবে তুমি ঠিক সেটাই করবে। তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। চাওয়ের বন্ধু বলে তুমি স্মার্ট ও সুন্দর বলে রিজেকশনের পরও মেয়েরা তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। চাও বলে এর মানে কেউ তোমাকে পছন্দ করলে তার জন্য তুমি সব করবে। তখন চাওয়ের বন্ধু তাকে একটা মেরে দেয় আর সেখান থেকে চলে যায়। আর এখানেই পার্ট 5 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি পার্ট 6-এর শুরুতে দেখি যে চাও বলে এর মানে কেউ তোমাকে পছন্দ করলে তুমি তার জন্য সব করবে। তখন চাওয়ের বন্ধু তাকে মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাউতোর সাথে বাইরে যাওয়ার জন্য হান অনেক বেশি এক্সাইটেড ছিল আর সাউতোও রেডি হয়ে ফেলেছিল। আর তখনই চাও তার ক্ষত মুখ নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। তো সাউতো তার ক্ষত পরিষ্কার করতে শুরু করে, যেখানে চাও তাকে দেখতে থাকে। এখন চাওয়ের মেডিসিন খেতে হতো, কিন্তু চাও মেডিসিন একদম পছন্দ করতো না। তখন সাউতো তাকে জোর করে মেডিসিন খাইয়ে দেয়। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সাউতো আসছিল না, হান তখন তাকে কল করে, কিন্তু তার ফোন সাইলেন্ট ছিল। আর চাওয়ের জন্য সে তার ছবি দেখতে যাওয়ার কথা সেটা ভুলেই গিয়েছিল। পরের দিন জিংল্যাং চাওয়ের বন্ধুকে বলে কাল আমি তোমাদের দুজনের কথা শুনে নিয়েছি, তোমার কি সত্যি মনে হয় আমি গুড গার্ল। চাওয়ার বন্ধু বলে হ্যাঁ অবশ্যই, তুমি যেমনই হও না কেন তুমি আমার কাছে বেস্ট। জিংল্যাং বলে তাহলে তুমি নিজের ব্যাপারে এমনটা ভাবো না কেন, তুমিও তো বেস্ট। তারপর সে তাকে এক্সিবিশনে যাওয়ার জন্য ইনভাইট করে আর চাওয়ের বন্ধুও তাড়াতাড়ি রাজি হয়ে যায়। অন্যদিকে সাউতো জানতে পারে হানের জ্বর এসেছে, কারণ এত ঠান্ডার মধ্যে সে সাউতোর জন্য অপেক্ষা করছে। তখন সাউতো ভাবে বড় ধরনের কি অজুহাত দেওয়া যায়। অন্যদিকে বন্ধুর মার খাওয়ার জন্য চাও পানিও খেতে পারছিল না, যেখানে তার বন্ধু স্ট্র দিয়ে তাকে সরি বলে। চাও তার বন্ধুকে ক্ষমা করে দেয়।
তখন তার বন্ধু তাকে কম্পিউটারের বই দিয়ে বলে, এখন তো তুমি এই বই নিতে পারো। যেখানে চাও বলে, এই বই অশুভ, এটাকে রাখো তো। তাছাড়া সাউথর থেকে আমি এই বই নিয়েছি। তার বন্ধু অবাক হয়ে বলে, সাউথ কবে থেকে এই বই পড়া শুরু করলো? অন্যদিকে হান সাউথের কলের অপেক্ষা করছিল। কল আসে মাত্র সে অনেক উত্তেজনার সাথে কল রিসিভ করে। প্রথমেই সাউথ সরি বলে, চাওয়ের ব্যথা লাগার কারণে সে ভুলে গিয়েছিল যে তাকে মুভি দেখতে যেতে হতো। তারপর হান জিজ্ঞেস করে, তুমি কি চাওকে আমার থেকেও ভালো বন্ধু মনে করো? এতে সাউথ শান্ত হয়ে যায়, কি উত্তর দেবে ভেবে পায় না। পরের সিনে জিয়াং সাউথের বাড়ি ছিল। এখানে সে জিজ্ঞেস করে, যদি তুমি তোমার প্রশ্ন উত্তর দিতে না পারো তাহলে তুমি প্রথম কাকে জিজ্ঞেস করবে, হানকে নাকি চাওকে? সাউথ বলে, অবশ্যই চাওকে, বাড়ির পাশেই তো থাকে। জিয়াং বলে, এর মানে তুমি চাওকে পছন্দ করো? সাউথ বলে, গত বছরে তুমি কনফিডেন্স এর সাথে বলেছিলে যে আমি হানকে পছন্দ করি। তখন আমার মনে হয়েছিল আমি তাকে পছন্দ করি, এখন বলছো আমি চাওকে পছন্দ করি। আসলে তুমি বলতে কি চাইছো? তারপর সে জিয়াংকে বাইরে রেখে আসতে যায়। তখন পিয়ানো বাজানো একটা ছেলেকে দেখতে পায় যার নাম জুন। আর সে লিংল্যাংয়ের কাজিন ছিল, আর সবাই ছোটবেলায় একসাথে খেলতো। তারপর জুন লিংল্যাংয়ের সাথে সব প্রতিবেশীদের বুকলেট লিখে দিচ্ছিল, যেখানে সাউথ এসে তার জন্য একটি লিখে দিতে বলে। তারপর চাও আসে, লিংল্যাং তাকে তার জন্য কিছু লিখতে বলে, কিন্তু চাও বলে আমার চাই না। কিন্তু সাউথ জুনের থেকে তার জন্য একটি বুকলেট লিখে নেয়। তারপর সাউথ লিংল্যাংকে বলে, তুমি কি শীতকালের হোমওয়ার্ক আমার বাড়িতে করবে? জুন তো তোমার সাহায্য করবে, সাথে আমারও সাহায্য হয়ে যাবে। লিংল্যাং বলে, ঠিক আছে, আমি জুনের সাথে তোমাদের বাড়িতে যাব, কিন্তু তোমাকেও চাওকে আনতে হবে। সাউথও এতে রাজি হয়ে যায়। তারপর সে চাওয়ের কাছে যায়। তখন চাও বলে, দরজায় টোকা দিয়ে আসতে পারো না? সাউথ বলে, দরজাকে জিজ্ঞেস করো 10 বছরে কি টোকা দিতে হয়েছে। তারপর তাকে বলে, আমি লিংল্যাংকে আমার বাড়িতে জুনকে নিয়ে আসতে বলেছি, ও হোমওয়ার্কের জন্য আমাকে সাহায্য করবে, তো তুমিও সেখানে হোমওয়ার্ক করবে। চাও বলে, আমি হোমওয়ার্ক করে নিয়েছি। তখন সাউথ বলে, তুমি তো জানোই ছোটবেলা থেকে জুন আমার ক্রাশ। চাও বলে, তাহলে হানের কি হবে? সাউথ বলে, সে তো শুধুমাত্র আমার বন্ধু। তারপর সে ছোটবেলার ছবি দেখতে দেখতে জুনের প্রশংসা করছিল, যেটা শুনে চাও অনেক বিরক্ত হচ্ছিল। তারপর সে বলে, আমি এই অ্যালবাম নিয়ে যাচ্ছি, তুমি যদি চাও তাহলে তাড়াতাড়ি বাড়ি এসো। চাও তাকে আটকানোর চেষ্টা করে, আর এই কারণে দরজা লক হয়ে যায়, যার কারণে এক মুহূর্তের জন্য তাদের হার্টবিট বন্ধ হওয়ার মতো হয়ে যায়। তারপর চাও বলে, ঠিক আছে, আমি আসবো। পরের দিন সকালে সবাই সাউথের বাসায় ছিল, যেখানে লিংল্যাং চাওকে দেখছিল, আর চাও সাউথকে দেখছিল, আর সাউথ জুনকে দেখছিল, আর জুন তার ল্যাপটপকে দেখছিল। তারপর তারা ব্রেক নেয় আর কিছুক্ষণ টিভি দেখে, আর নেক্সট সিন ছুটিতে ফ্রাইড চিকেন খাওয়ার প্ল্যান করে। পরের সিনে ছুটির দিন আসে, যেখানে চাও আর সাউথ তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। সাউথ ঠান্ডা না লেগে যায় এই কারণে চাও তার মাফলার সাউথকে পরিয়ে দেয়। তারপর বাকি দুজনও চলে আসে, যেখানে সাউথ জুনকে দেখেই যাচ্ছিল, কিন্তু চাও তাকে দেখতে দিচ্ছিল না। পরের সিনে আমরা তাদের রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে সাউথ চুরি করে জুনকে দেখছিল, কিন্তু চাও তাকে শান্তিতে দেখতেও দিচ্ছিল না। এজন্য তারা কথায় কথায় ঝগড়া করছিল। তারপর দুজন সাউথকে জিজ্ঞেস করে, তুমি এত হাসছো কেন? সাউথ বলে, তুমি অনেক সুন্দর, আর ছোটবেলা থেকে তুমি আমার আইডলও। তারপর সে তার ভালোবাসার কথাই না বলে দেয়, সেজন্য চাও তাকে সেখান থেকে নিয়ে আসে। যেখানে যাওয়ার সময় সে তার কাঁধে ঘুমিয়ে পড়ে, যার কারণে চাওয়ের মুখে হাসি এসে পড়ে। তারপর আমরা চাওয়ের ফিলিংস দেখতে পাই। পরের সিন চাও ঘরে আসে, যেখানে তার বাবা তাকে বলে, আমরা একটা বাড়ি কিনেছি, আর খুব তাড়াতাড়ি আমরা সেখানে চলে যাব। চাও বলে, আপনি সবসময় আপনার মর্জিতেই সব কিছু করে এসেছেন, আপনার এতে কিছু যায় আসে না যে আমি কি ভাবছি। আর যাওয়ার সময় বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আপনার ইচ্ছে হলে আপনি থাকতে পারেন, আর ইচ্ছে না হলে আপনি যেতে পারেন। তারপর চাওয়ের মা বাবা সাউথের মাকে সব কিছু খুলে বলে। সাউথের মা বলে, আমি অনেক খুশি হয়েছি এটা শুনে যে তোমরা একটা ভালো জায়গায় যাবে, কিন্তু আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না। চাওয়ের মাও বলে, আমিও এখান থেকে যেতে চাই না, কিন্তু চাওয়ের পড়ালেখার যেন কোনো সমস্যা না আসে, সেজন্য তার বাবা এত বড় বাড়ি কিনেছে। সাউথের বাবা দুজন মহিলার কাহিনী শুনে খুবই বিরক্ত হচ্ছিল, আর ভেতর থেকে সাউথও তাদের সব কথা শুনে ফেলে। পরের সিনে সাউথ চাওয়ের বাবার সাথে কথা বলে যে
সে বলে আপনি ছোটবেলায় চাউকে যে কম্পিউটার দিয়েছিলেন সেটা সে এখনও যত্ন করে রেখেছে। এজন্য না যে সেটা খারাপ হয়ে গেছে, বরং এজন্য সেটা আপনার সাথে জড়িয়ে, চাউয়ের স্মৃতি জড়িয়ে আছে। সে ফ্যামিলির সম্পর্কে অনেক সম্মান করে। চাউয়ের বাবা বলে কিন্তু আমি তো এসব কিছু ভালোর জন্যই করছি। চাও তো বলে আপনার ফিরে আসাটাই ওর জন্য সব থেকে বড় গিফট। চাউয়ের জন্য এটা ম্যাটার করে না যে ঘর বড় হোক বা ছোট, সে শুধু ফুল ফ্যামিলির সাথে থাকতে চায়। চাউয়ের বাবা বলে আমার মনে হয় এই বিষয়ে আমাদের ভালোভাবে তার সাথে কথা বলতে হবে। তারপর সে সাউতোকে বাড়ি দেখায়, যেখানে সেও বাড়ি দেখে অবাক হয়ে যায়। কিন্তু তারপরে সে চাইছিল না যে চাও এখান থেকে চলে যাক। এসব ভেবে ভেবে সে ঘুমাতে পারে না। নেক্সট মর্নিং সে সকালবেলায় চাওয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি নতুন বাড়িতে চলে যাচ্ছ? চাও বলে এত সকালে যদি তুমি আমাকে ডেকে তোলো তাহলে আমাকে আর পাবে না। চাও তো মন খারাপ করে বলে, প্রমিস আমি তোমাকে সকালে আর ভুলেও ডেকে তুলবো না। তখন চাওয়ের ভালো লাগে এটা ভেবে যে চাও তো চায় না সে এখান থেকে চলে যায়। তারপর চাও তাকে ব্রেকফাস্ট করানোর জন্য বাইরে নিয়ে আসে, যেখানে সে বলে তুমি কি সত্যি নতুন বাড়িতে চলে যাবে? চাও বলে চিন্তা করো না, আমি এখান থেকে যাব না। এটা শুনে চাও তো অনেক খুশি হয়ে যায়। পরের সিনে চাও ঘরে ফিরে আসে, তো তার বাবা বলে আমরা নতুন বাড়িতে যাব না, আমরা এখানেই থাকবো। এটা শুনে চাও আর তার মা দুজনে অনেক খুশি হয়। আর চাওয়ের বাবা চাওকে খুশি হতে দেখে সেও খুশি হয়। পরের সিনে জুন চাওয়ের কাছ থেকে বই নিতে আসে, যেখানে জুন বলে তোমার কাছে কম্পিউটারের অনেকগুলো বই আছে, তুমি কি কম্পিউটার সায়েন্স নিতে চাচ্ছ? চাও বলে জানি না, এখনো কিছু ঠিক করিনি। তারপর সে জুনকে জিজ্ঞেস করে তুমি সাউতের ব্যাপারে কি ভাবো? জুন বলে হ্যাঁ ও অনেক স্পেশাল। চাও ভাবে সাউতো কি ও সিক্রেটলি ক্রাশ নাকি? চাও ভাবে সাউতো কি ওর সিক্রেট ক্রাশ নাকি? আমারও সিক্রেট ক্রাশটা সাউতো। পরের দিন জিয়াংয়ের বাবা তাকে ডিনারের জন্য নিয়ে যায়, যেখানে সে তার বাবাকে ফোনে কোনো মহিলাকে এসএমএস করতে দেখতে পায়, যে তার বাবার সাথে 5টায় দেখা করার জন্য প্ল্যান করছিল। তখন জিয়াংয়ের মনে হয় তার বাবা তার মাকে ঠকাচ্ছে। অপরদিকে সাউতো তার রেজাল্ট নিয়ে আপসেট ছিল। চাও তার রিপোর্ট কার্ড দেখে বলে নট ব্যাড। সাউতো বলে আমার এমন বেকার রেজাল্ট দিয়ে আমি কখনো জুনকে ইমপ্রেস করতে পারবো না। তখন চাও সেখান থেকে চলে আসে আর জুনের নাম করে তাকে এসএমএস পাঠায়। তখন সাউতোর মুড একদম ভালো হয়ে যায়। নেক্সট ডে সাউতো লাঞ্চ টাইমে পড়তেছিল, তারপর ভ্যান আর সে লক্ষ্য করলো জিয়াংয়ের মন খারাপ। লাঞ্চের পর জিয়াং তার ক্লাসে ছিল না। টিচার সাউতো আর ভ্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা কিছুই জানতো না। আর তার হারিয়ে যাওয়ার অনেক সময় পার হয়ে গেলে সবাই তাকে খুঁজতে শুরু করে। তারপর চাও তার লোকেশন ট্র্যাক করে বলে জিয়াং তার বাসার আশেপাশে আছে। তখন সবাই দৌড়ে সেখানে যেতে থাকে। তারপর তারা ক্র্যাশিংয়ের ওপর দিয়ে তাকে দেখতে পায়। তারা তখনই ভ্যানকে রাস্তা পার হতে শুরু করছিল, তখনই লাইট সবুজ হয়ে যায়। তখন হান তাকে আটকানোর জন্য এগিয়ে যায়। হান তাকে আটকাতে যাবে, ঠিক তখনই চাও এসে তাকে ধরে ফেলে। এতে করে হান জেলাস ফিল করে। তারপর জিয়াং সে রেস্টুরেন্টে পৌঁছায়, যেখানে তার বাবা একজন মহিলার সাথে কথা বলছিল। তারপর সে সোজা তার বাবার কাছে চলে যায়। তারপর চাও তো যেতে চাইলে চাও তাকে যেতে দেয় না। সে বলে এটা তাদের ফ্যামিলির সমস্যা। তারপর চাও তো রেকর্ডিং শুরু করে যাতে পরে কাজে আসে। আর তাকে লুকানোর জন্য সে চাওয়ের কাছাকাছি চলে আসে। এতে হান রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর জিয়াং তার বাবাকে বলে আপনি কিভাবে আমাকে এবং আমার মাকে ঠকাতে পারেন একটা মহিলার জন্য? তারপর সে মহিলাকে উল্টাপাল্টা শুনিয়ে দেয়। তারপর সে রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আরেকটি মহিলা আসে, যার সাথেও তার বাবার অ্যাপয়েন্টমেন্ট ছিল। জিয়াং তাকে উল্টাপাল্টা বলে, যার কারণে সেও চলে যায়। তারপর তার বাবা বলে তুমি ভালো স্টুডেন্ট নও, আমি সময় বের করে তোমার জন্য ভালো টিউটর খুঁজতেছিলাম, তুমি তাদেরও ভয় দেখে তাড়িয়ে দিলে। তারপর জিয়াং উল্টো তার বাবার কাছ থেকে লেকচার শুনতে থাকে। ওখানে সব কিছু ঠিকঠাক দেখে চাও তাদের সেখান থেকে নিয়ে চলে আসতে বলে, কিন্তু চাও তো কেক খাওয়ার জন্য বায়না ধরে। অপরদিকে হান ওয়াশরুমে ছিল, যেখানে সে গুনগুন করে গান গাইছিল। সেখানে একটা লোকটাকে নোটিস করা শুরু করে। তারপর সে হানকে ফলো করতে থাকে। তারপর সে বলে সে একজন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিউটের ম্যানেজার, আর হানকে তার বিজনেস কার্ড দেয়। হান এই কথা এসে সবাইকে বলে। তারপর চাও সে কার্ড চেক করে বলে এর পরিচয় একদম সঠিক।
কিন্তু হান বলে এতে কী লাভ, আমি তো এটাও জানি না যে আমাকে সেখানে ঢুকতে দিবে কিনা। সাউতো বলে গান গাওয়া আর ডান্স করা তোমার স্বপ্ন, এই বিষয়ে তুমি তোমার বাবা মার সাথে কথা বলোনি? কে জানে তারা যদি রাজি হয়ে যায়। পরের সিনে চাওয়ের বাবা তাকে বলে তোমার কলেজের এক্সাম, তোমার ফিউচার প্ল্যান কি? যেখানে চাও বলে আমি উইনহাই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিতে চাই। কিন্তু তার বাবা বলে তোমার রেজাল্টের উপর ভিত্তি করলে তো তুমি বেস্ট ইউনিভার্সিটি সিনহাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারো। চাও বলে হ্যাঁ, কিন্তু আমি উইনহাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে চাই। তারপর তার বাবা বলে ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে, আর তাকে একটি কম্পিউটার গিফট করে। আর সাথে সে এটাও বলে ভালো হবে যদি তুমি এক্সামের পর আমার কোম্পানি সামলাতে পারো, কিন্তু তুমি যদি অন্য কিছু করতে চাও সেটাও। পার্ট 7-এর শুরুতে দেখি যে চাওয়ের বাবা বলে যদি তুমি এক্সামের পর আমার কোম্পানি সামলাতে পারো তাহলে তো ভালো, কিন্তু তুমি যদি এটা ছাড়াও অন্য কিছু করতে চাও সেটাও ভালোই হবে। পরের সিনে জিয়াং বলে হান স্কুল ছেড়ে দিয়েছে। সাওতো বলে তুমি কিভাবে জানলে? জিয়াং বলে আমার স্বপ্ন আমি গোয়েন্দা হব, গোয়েন্দার মতো একটু খোঁজ খবর তো নিতেই হবে। তারপর হানও তাকে বলে সে অ্যাডমিশনে পাশ করছে আর তার বাবা মাও এই সিদ্ধান্ত খুশি। কিন্তু সে খুশি ছিল না, কারণ এখনও সে মনে করে চাও তার থেকে সব কিছুতেই এগিয়ে আছে। কিন্তু সাওতো হানকে একটি গোপন কথা বলে যে চাও গান গাইতে পারে না। এটা শুনে হান অনেক খুশি হয়, কারণ সে একটু হলেও চাওয়ের থেকে এগিয়ে আছে। অপরদিকে জিয়াংও তার পড়ালেখার মনোযোগ দিতে শুরু করে, কারণ তারও ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে। অন্যদিকে চাওয়ের ইন্টার্নশিপ পরীক্ষার জন্য সাওতো তাকে অনেক সাহায্য করছিল। এরকম করে তার পরীক্ষার সময় এসে পড়ে, যেখানে পরীক্ষার আগে সাওতো তাকে গুড লাকের ধাঁধা পরিয়ে দেয়। তারপর সে তাকে ঘুমাতে বলে চলে যায়। তারপর চাও ঘুমাতেই যাচ্ছিল, তখন সাওতো আবারও ফিরে এসে জিজ্ঞেস করে তুমি কি অ্যাডমিট কার্ড বের করেছো? তারপর আবার এসে জিজ্ঞেস করে তুমি কি পেন্সিল বক্স নিয়ে এসো? আবার এসে জিজ্ঞেস করে কাল তোমাকে কয়টা বাজে জাগিয়ে তুলবো? চাও বিরক্ত হয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। সিন শিফট হয় আর চাও কলেজে অ্যাডমিশন নিয়ে চলে যায়। কিন্তু সাওতো 30 দিন আগে হয়েও 1 বছর পিছিয়ে গেল কিভাবে? মনে হয় কোনো 1 বছর সে বাদ দিয়েছে। পরের সিনে হানও তাদের বলে পড়ালেখার জন্য সেও চলে যায়। জিয়াং তাকে বলে তার মানে তুমি খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হতে যাচ্ছ, কেননা তোমার অটোগ্রাফ তখনই দিয়ে দাও। তারপর তারা মজা করতে থাকে এবং ছবি তুলতে লাগে। তারপর হান সাওতোকে বলে আমার চলে যাওয়ার পর আমরা এভাবে দেখা করতে পারবো না। তখন সাওতো বলে তো কি হয়েছে, আমরা SMS তো করতেই পারি। তখন হান ইমোশনাল হয়ে বলে আমি চাই তুমি সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো। সাওতো বলে অবশ্যই। কিন্তু হান জড়িয়ে ধরে সাওতোকে গুড বাই বলতে চায়, কিন্তু তখনই চাওয়ের কল আসে, সেজন্য সে চলে যায়। এরপর 2 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা সাওতোকে অনেক পরিশ্রম করতে দেখি, এমনকি সে চাওয়ের কলও রিসিভ করে না। যখন রিসিভ করে তখন তাকে বলে আমি পড়ালেখা করছি, তুমি আমাকে বিরক্ত করো না। কিন্তু সে এজন্য চিন্তিত ছিল যে সবারই কোনো না কোনো স্বপ্ন আছে, কিন্তু সে এখন পর্যন্ত জানে না তার কি করা উচিত। তারপর চাও তাকে SMS করে যে পড়ালেখা কেমন চলছে, সামনাসামনি পড়তে তো চাও না। তখন তাকে রিপ্লাই দেয় হ্যাপি বার্থডে, তার মানে আজকে চাওয়ার জন্মদিন ছিল। পরের সিনে স্কুলের সব স্টুডেন্ট চলে গিয়েছিল, কিন্তু সেও তখনও পড়াশোনা করছিল। তারপর সেও চলে যাচ্ছিল, কিন্তু চাওয়ের ক্লাসরুম দেখে সে তার ডেস্কে গিয়ে বসে পড়ে। তারপর আমরা দেখি সেখানে চাও এসে তাকে সারপ্রাইজ দেয়। তারপর তাকে বলে তুমি কি এখনও কনফিউজ যে তোমার কি করা উচিত? কিন্তু তুমি ছোটবেলায় সবসময় বলতে তুমি আমার সাথে সবসময়ই থাকতে চাও, আর তুমি ইউনহা ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন নিবে। সাওতো বলে কিন্তু আমার গ্রেড দেখে তোমার মনে হয় আমি এটা করতে পারবো? চাও বলে তুমি সবার আগে তোমার গোল সেট করো, তারপর হার্ড ওয়ার্ক করো। আমি ইউনাতে তোমার জন্য অপেক্ষা করছি, আমি জানি তুমি এটা করতে পারবে। তারপর সাওতো খুশি হয়ে চাওয়ের বার্থডে পালন করে। এখানে মোমবাতি না থাকায় সে টর্চ লাইট দিয়ে কাজ চালিয়ে নেয় আর তাকে উইশ করতে বলে, কিন্তু এই চক্করে সে সাওতোর উপরে পড়ে যায়। এতে তাদের দুজনেরই হার্টবিট বেড়ে যায়। পরের সিনে চাও সাওতোকে কল করে, যেখানে সাওতো বলে তোমার পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে, আমার পরীক্ষা সামনে, তাই আমাকে পড়তে দাও। চাও বলে হ্যাঁ, কিন্তু বেশি পরিশ্রম করো না আর তারা তাড়াতাড়ি শুয়ে পড়ো। পরীক্ষার পর আমি তোমাকে কিছু বলতে চাই। তারপর তার রুমমেটরা তাকে নিয়ে মজা করে বলে এখন আমার বন্ধু তার মনের কথা বলতে ভয় পাচ্ছে। পরের সিনে সাওতোর ক্লাসের শেষ দিন ছিল, যেখানে পুরো ক্লাসের ফটোশ্যুট হয়।
এবং সবাই অনেক ইমোশনালও হয়েছিল। তারপর তার পরীক্ষার সময় এসে পড়ে। তার থেকে বেশি তার ফ্যামিলি চিন্তিত ছিল, যেখানে চাও তাকে গুড লাক বলতে আসে। তারপর পরীক্ষা দিতে যাওয়ার সময় চাওয়ের মা তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে যে বেগুনি রঙের ছোট জামা দিয়েছিলাম, তুমি কি সেটা পরেছো? এতে শাও তো লজ্জা পায়। তারপর তার মা বলে, বেগুনি রং খুবই শুভ, আমরা সবাই একই রং পরে আসি। তারপর খাওয়া দাওয়া করার পর সে চাওয়ের সাথে পরীক্ষা দিতে যায়, যেখানে রাস্তায় সে কুকুরের পটের উপর পা দিয়ে দেয়। আর চাও তার পা পরিষ্কার করার জন্য যেভাবে তার পাকে বসার জন্য এগিয়ে দেয়, জাস্ট তারপর সে বলে, জুতা পরিষ্কার করতে সময় লাগবে, এক কাজ করো, তুমি আমার জুতা পরে নাও। আর তাকে তার জুতা পরিয়ে দেয়। তারপর এক্সাম হলে সামনে এসে চাও বলে, কোশ্চেন পেপার ভালো করে পড়ে তারপর উত্তর দিও, যেটা বুঝবে না সেটা বাদ দিও, লেখা শেষ হলে আবার চেক করবে। শাও তো বলে, ঠিক আছে ঠিক আছে, আর কতবার বলবে। তারপর সে ভেতরে চলে যায়। তারপর কিছুদিন এক্সাম চলতে থাকে। তারপর শেষের দিন সে স্কুলে কাটানোর প্রত্যেকটি মুহূর্ত মনে করতে থাকে। তারপর সে ভাবে, আজ থেকে এই স্কুল, এই বন্ধু, টিচার সবকিছু শেষ হয়ে গেল। তারপর সে স্কুল থেকে বেরিয়ে আসে। সেখানে সবাই তাকে নিতে এসেছিল। এখানে শাও তো চাওকে বলে, হঠাৎ করে তোমাকে বড় বড় দেখাচ্ছে। তারপর তারা সবাই একসাথে ছবি তোলে। ঘরে আসার পরে সে তার বাবা মাকে বলে, আমার আন্ডারওয়্যারের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে, তোমারও কেমন হয়েছে? এটা শুনে তার বাবা কিছু না শোনার ভান করে। তারপর সে চাওকে বিরক্ত করতে শুরু করে যে, তোমার আন্ডারওয়্যার আমাকে দেখাতে হবে। ততক্ষণে চাওয়ের বাবা মাও চলে আসে, যেখানে শাও তোর বাবা মা তাদের ইশারা করে এখানে আসতে না করে, না হলে তাদেরও আন্ডারওয়্যার দেখাতে বলবে। চাও বিরক্ত হয়ে বলে দেয় যে, তুমি শুধু বেগুনি রঙের আন্ডারওয়্যার পরে আসো, আমরা কেউ পরি নাই। পরের দিন সে যখন এই কথা জিয়াংকে বলে, তখন জিয়াং তাকে নিয়ে মজা করে, যেখানে ভ্যাং আর লিংল্যাংও তাদের বাসায় এসেছিল। ভ্যান বলে, ক্লাস টিচার আর শানু ম্যাম বিয়ে করে নিয়েছে। লিংল্যাং বলে, তারা তো ছোটবেলার বন্ধু ছিল, আমি আর চাও ছোটবেলার বন্ধু, আমাদের দুজনকে খুব মানাবে। জিয়াং বলে, তোমার থেকে বেশি তো চাও আর শাও তোকে মানাবে। তারপর ফাইনালি শাও তো রেজাল্ট এসে পড়ে, যেখানে তার মার্ক তার ভাবনার তুলনায় বেশ ভালো ছিল, কিন্তু এতটাও ভালো ছিল না যে সে খুব সহজে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। তারপর চাও তাকে বলে, চিন্তা করো না, এইবার ইউনিভার্সিটিতে কম পয়েন্ট দিয়েও সাবজেক্ট চয়েস করা যাবে। যদি তুমি জার্নালিজম সাবজেক্ট নাও তাহলে তুমি খুব সহজেই আসতে পারবে। অপরদিকে তার বাবা মা এটা নিয়ে দেখছিল যে তাকে কোন কোন ভার্সিটিতে আবেদন করানো যায়, যেখানে সবাই চাচ্ছিল সে চাওয়ের সাথে একই ভার্সিটিতে পড়ালেখা করুক। কিন্তু শাওতের বাবা রাজি হন না। সে বলে, শাও তো সবসময় চাওয়ের কথা শোনে, কিন্তু পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তাকেই সহ্য করতে হবে। শাও তো এসে বলে, আমি চাওয়ের কথা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি না, আমি নিজের ইচ্ছে সেখানে ভর্তি হতে চাচ্ছি। এটা আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত আর আমি এটা নিজেই নিতে চাই। অপরদিকে চাও তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। আর এখন সিন বর্তমানে আসে, যেখান থেকে আমাদের গল্প শুরু হয়েছিল। চাও বলে, তুমি কি ইউনিভার্সিটিতে আবেদন করেছো? শাও তো বলে, বাবা রাজি নন। চাও বলে, তাহলে তুমি তাকে বোঝাচ্ছ না কেন? যদি তুমি ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারো তাহলে তুমি ওই শহরের অন্য কোথাও ভর্তি হতে পারো। আমি তোমাকে প্রতিদিন দেখতে চাই, আমরা একসাথে এত বছর থেকে অনেক সময় নষ্ট করেছি, এখন আমি সব সময় তোমার সাথে সময় কাটাতে চাই। আর তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু এটা তো শুধুমাত্র তার কল্পনা ছিল। চাও তো বলে, কি প্রতিদিন দেখা করা, উৎসবের সময় তো দেখা করতেই হবে। চাও কাছে আসতে আসতে বলে, আমি তোমাকে সব সময় দেখতে চাই। আর সে এত কাছে ছিল যে শাও তো নার্ভাস হয়ে তাকে পানিতে ফেলে দিয়ে চলে যায়। অপরদিকে জিয়াং আর ভ্যান ও ভিন্ন ভিন্ন ভার্সিটিতে ভর্তির প্রথমে একবারেই দেখা করে নেয়, যেখানে ভ্যান তাকে একটা উপহার দেয়। আর এখানে ভ্যানের জিওগ্রাফিক্যাল গিফট দেখে তার চেহারা দেখার মতো ছিল। তারপর শাওতোর বাড়ি চাওয়ের মা বাবা আসে। শাওতোকে জিজ্ঞেস করে, চাও কোথায়? তার বাবা মা বলে, তার ঠান্ডা লেগে গেছে। এটা শুনে তার খারাপ লাগে, কারণ সেই তো তাকে পানিতে ফেলে দিয়েছিল। তারপর সে চাওয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু চাও তার রুমে ছিল না। কিন্তু যখনই তার আসার শব্দ শুনে তখন সে তার বিছানার নিচে লুকিয়ে পড়ে। তারপর চাও এক এক করে তার জামা কাপড় খুলতে থাকে, যেটা দেখে শাওতোর অবস্থা খারাপ হয়ে যায়। তখন চাও থেকে জিজ্ঞেস করে, আর কতক্ষণ লুকিয়ে থাকবে? শাওতো বলে, তুমি কিভাবে জানলে আমি লুকিয়ে আছি? চাও বলে, দ্বিতীয়বার লুকানোর আগে প্রথমে তোমার জুতাটাও লুকিয়ে রেখো। শাওতো বলে, কিন্তু তুমি এত খারাপ কাজ কেন করছিলে? চাও বলে, আরে কি ভাবছো?
আমি তো এসব ধোয়ার জন্য খুলে রাখছিলাম। তারপর তার এমন ব্যবহার দেখে সাউত রাগ করে চলে যায়। নেক্সট ডে সাউত অ্যাডমিশন নিয়ে তার ভার্সিটিতে চলে আসে, যেখানে জিয়াংকেও আমরা আসতে দেখি। আর ভাগ্যক্রমে তাদের রুম এক রুমই পড়ে, আর দুজনের সাবজেক্ট একই ছিল। আর লিংলাংও ওই রুমে এসে পড়ে। তারপর চাও তাদের ভার্সিটিতে এসে পড়ে। পরের সিনে আমরা মৌ নামের আরেকটি মেয়েকে দেখতে পাই, যাকে চাওয়ের এক রুমমেট শিবু ঘর খুঁজতে সাহায্য করছিল। মৌয়ের ভয়ঙ্কর গল্প অনেক ভালো লাগতো। তখন সে তাকে একটা ভয়ঙ্কর গল্প শোনাতে থাকে। তখন তারা ভয় তো পাচ্ছিল, কিন্তু মজার জন্য ভয়কেও সহ্য করছিল। তারপর আমরা দেখি তাদের নতুন রুমমেট আর কেউ না, মৌ নামের মেয়েটাই ছিল। তারপর তারা এক এক করে তাদের পরিচয় দেয়। তারপর মৌ ধন্যবাদ দিয়ে শিবুকে কফি অফার করে। তারপর সে বলে, ছোটদের থেকে ট্রিট নেওয়া ঠিক নয়, কেমন হবে আজ রাতে তোমরা সবাই মিলে আমার সাথে ডিনার করো।